আসসালামু আলাইকুম। 50তম বিসিএস প্রিলির মডার্ন লিটারেচার ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসে তোমরা ভিক্টোরিয়ান পিরিয়ড পড়ছিলা। তো ক্লাসের আগে আমি তোমাদের একটা ডিসক্লেমার দিই, কেন আমরা ক্লাসে সাধারণত বিভিন্ন গল্প বলি বা আনুষঙ্গিক কথাগুলো কেন বলি। হ্যাঁ, এই জন্য বলি কারণ আমাদের ব্রেন শুধুমাত্র আমরা যদি ইনফরমেশন দেই যে কোন রাইটার কি কি লিখছে, এরকম বললে আমাদের ব্রেন ওই জিনিসটা প্রসেস করতে পারে না। যখন আমরা আনুষঙ্গিক গল্পটা যখন বলি, তখন আমাদের ব্রেনের ওই যে ওটা রিটেইন করার ও ইনফোটা সে বুঝতে পারে, ইনফোটা তো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সাধারণত তুমি যে গল্পটার কাহিনী একটু হলো জানো, এটা মনে থাকার চান্স তোমার অনেক বেশি। এই জন্য আমরা শুধু নাম মুখস্থ না করি, একটু টুকটাক আমরা কাহিনীগুলো আমরা বলতেছি এখানে। যখন আমরা রিভিশন ক্লাস আমরা নিব, তখন আমরা এত কাহিনী বলার কোনো সুযোগ নাই, শুধুমাত্র কোন রাইটার কি লিখছে এগুলোর মধ্যে আমরা চলে আসবো। তোমরা যখন রিভিশন দিবা তখন আসলে এত গল্প পড়ার সুযোগ নাই, তখন কোন রাইটার কি লিখছে তুমি এইভাবে রিভিশনটা দিবা। আমরা এখানে ক্লাসে নেওয়ার স্বার্থে আমরা অনেক কথাই বলা লাগে, যেটা আসলে তোমরা এখন বুঝতেছো না, তোমাদের এক্সপিরিয়েন্স ওভাবে আস্তে আস্তে বাড়বে। আর সাহিত্যের এখানে আমার ক্লাসে এসে তোমার যদি মনে হয় যে এই বইটা পুরোটা পড়তে পারলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমি ইংরেজি সাহিত্যের কখনো কিছু পড়ি নাই, কিন্তু এই কাহিনীটা খুব ইন্টারেস্টিং লাগছে, পরে আমি বাজার থেকে হচ্ছে বই কিনে আমি এই বইটার কাহিনীটা হচ্ছে আমি পড়ে নিছি। তো কারো যখন হচ্ছে আমাদের এখানে কাহিনীটা জেনে যখন মনে হবে যে না, এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং, তুমি চাইলে সে বইটা পড়ে নিতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের মডার্ন পিরিয়ড। এই জোনাথ হাসান হাত তুলতেছে কেন? হ্যান্ড রেস করিও না। আমি একটু আমার টেকনিক্যাল টিম ভুলে যাচ্ছে কেন বারবার। আমরা যেরকম এর আগে প্রত্যেকটা এজের কিছু বৈশিষ্ট্য দেখছি, তো মডার্ন এজ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, দেখো, শেক্সপিয়ারের সময় কিন্তু শুধু রাজা রানীকে নিয়ে সাহিত্য হতো। এরপরে আমরা দেখলাম নিউ ক্লাসিক্যাল যুগে প্রাচীন যে গ্রিক এবং রোমান সাহিত্য, সে ক্লাসিসিজম আমরা ফিরে গেছি। এরপর আসলো রোমান্টিক এজের রাইটাররা, ওরা বললো যে ইমোশনটাই সব, এখানে আবেগ বিবেকের কোনো কাজ নাই, পুরো জিনিসটা এখানে হলো আবেগ। এরপরে ভিক্টোরিয়ান পিরিয়ডে তোমরা মেইনলি পড়ছো নোবেল, এরপরে ওখানে পড়ছো তোমরা তিনজন বড় কবি, ব্যাট, হ্যাঁ, ব্রাউনিং, আর্নল্ড টেনিসন, ব্যাটকে তোমরা পড়ছো। মডার্ন এজে আমরা দেখবো, দেখো এর আগে মানুষজন চিন্তা করছে আমরা যারা গরিব লোক আমাদেরকে নিয়ে কোনো সাহিত্য মনে হয় এটা লেখা মানে সম্ভব না, কিন্তু মডার্ন যুগের লোকজন চিন্তা করলো যে ভাই গরিব ও কি দোষ করছে এখানে, তাহলে গরিব লোককে নিয়ে কিন্তু সাহিত্য হতে পারে। তাইলে এই যে পুরো ক্লাসের প্রতি যে গ্রোয়িং ইন্টারেস্ট বা ওয়ার্কিং ক্লাসের প্রতি গ্রোয়িং ইন্টারেস্ট, এটা মডার্ন এজের একটা বৈশিষ্ট্য। তোমরা আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো, হ্যাঁ, তাহলে এই যে জেলে পল্লীকে নিয়ে যে উপন্যাস লেখা যায়, তাহলে এই যে পদ্মা নদীর মাঝি এখানে জেলে পল্লীকে নিয়ে উপন্যাস লিখছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মডার্ন এজের বৈশিষ্ট্য, যে পুরো ক্লাসকে নিয়ে বা ওয়ার্কিং ক্লাসকে নিয়ে উপন্যাস লেখা। তোমরা যারা হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ো দেখবা যে ওনার মিশির আলী ক্যারেক্টারের মধ্যে উনি এখানে সাইকোলজি নিয়ে এখানে অনেক তোমার উপন্যাস লিখছে। মিশির আলী তো একজন তোমার, সে একজন সাইকোলজিস্ট। হিমুর উপন্যাসের মধ্যে আমরা দেখবো হিমুর ক্ষেত্রে কিছু রোল, এটা হচ্ছে যে সেও কিছুটা হিউম্যান সাইকোলজি নিয়ে সে খেলতে পছন্দ করে। হ্যাঁ, তাহলে এই যে সাইকোলজির ব্যবহার সাহিত্যে, এটা আমরা মডার্ন এজে আসা দেখব। এখানে তোমাদের সাথে সিগমুন্ড ফ্রয়েডের একটা আমরা পরিচয় করাই দিব। হ্যাঁ, এবং এই যে সোশিও ইকোনমিক কন্ডিশনের যে একটা ইম্প্যাক্ট আছে সাহিত্যের মধ্যে, এই জিনিসটা আমরা এখন দেখতে পাবো। তারপরে রেডিও, সিনেমা, টেলিভিশনের ইনফ্লুয়েন্স আছে এখানে। এবং আমরা মডার্ন এজে দুটা বড় বড় যুদ্ধ দেখছি, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, পৃথিবীতে যুদ্ধ কি শেষ হয়েছে? কয়েকদিন আগেও আমরা দেখলাম যে ইসরায়েল গাজাতে, এখানের মধ্যে ওরা আনঅফিসিয়ালি যদিও তোমার হচ্ছে যে কত 70,000-এর মতো, অফিসিয়ালি কেন আনঅফিসিয়ালি তো এটা লক্ষর উপরে, হ্যাঁ, মানুষ মেরে ফেলতেছে। পৃথিবীতে যত গবেষণা হচ্ছে কিভাবে আরো ভালো উপায়ে মানুষকে মারা যায়, এটা আমরা মডার্ন এজে এসে দেখছি। তোমরা দেখছো যে গতকালকে রাশিয়া ওরা একটা টর্পেডোর ওর একটা পরীক্ষা করছে, হ্যাঁ, যেটা এত বড় সুনামি ক্রিয়েট করতে পারবে, এই সুনামি ঠেকানোর সামর্থ্য কারো নাই। তাহলে পৃথিবীতে এত বেশি বেশি গবেষণা হচ্ছে কেন? যে কিভাবে আরো নিখুঁতভাবে অন্য মানুষকে মারা যায়, এটা নিয়ে পৃথিবীর মানুষের গবেষণা
সব বিনিয়োগ, আমেরিকার সব বিনিয়োগ এখানে, রাশিয়ার সব বিনিয়োগ এখানে, উন্নত বিশ্বের সব বিনিয়োগ হচ্ছে কিভাবে নিখুঁতভাবে আরো মানুষ মারা যায়। এই জিনিসটা না আমরা এর আগে এইভাবে দেখি নাই। হ্যাঁ ছিল, যুদ্ধ ছিল, কিন্তু এইভাবে এত নিখুঁতভাবে মানুষকে মারার জন্য এত গবেষণা করতে আমরা মডার্ন এজের আগে না এটা দেখি নাই। এখানে আমাদের মধ্যে একটা শূন্যতা, আমাদেরকে এখানে টিএস এলিয়ট এনে ওয়েস্ট ইন্ডিয়ানে ছেড়ে দিবে, আমাদের মনে একটা মানে একটা ফাঁকা একটা ভাব চলে আসবে। এই 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 ফাঁকা ভাব আসলে হয়তো আমাদের অস্তিত্ব শেষ করে দিতে পারে। তো এই মডার্ন এজকে আমাদের এখানে প্রথম 10 বছর হচ্ছে এডওয়ার্ডিয়ান এজ, এবং এরপরের সময়টুকু হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে এরপর থেকে আমরা পোস্ট মডার্নে চলে আসবো। পোস্ট মডার্ন সাহিত্য কি জিনিস, বৈশিষ্ট্য কি, সেই জিনিসগুলো আমি তোমাদের ইনশাল্লাহ পড়াবো। এবং আমি যদি তোমাদের মাথার মধ্যে যদি একটু ঢুকাইতে পারি যে ক্লাসিসিজম জিনিসটা কি, রোমান্টিসিজম জিনিসটা কি, মডার্ন জিনিসটা কি, তাহলে আমি মোটামুটি মনে হয় সার্থক। আমি সাহিত্যের টিচার না, আমি ডক্টর বাই প্রফেশন, পাবলিক হেলথ এক্সপার্ট, কিন্তু এরপরে যদি আমি বুঝাতে পারি তোমাদেরকে, তাহলে মনে করবো আমি সার্থক হয়েছে, যে তোমরা বুঝতে পারো যে এই পিরিয়ডগুলো আসলে কোনটা তারা কি জিনিস বুঝায়। তো এই রাজা এডওয়ার্ড 7 নামেই ওরে বলা হইতো প্লে বয় কিং। প্লে বয় কিং কেন বলা হইতো, এটা পরীক্ষা আসবে না আবার। মানে ওর আম্মা গত ক্লাসে তোমরা পড়ছিলে, ওর আম্মা ছিল কি রানী ভিক্টোরিয়া। তো ওর আম্মা অনেক বছর হায়াত পাইছে, তো ওর আম্মা যেহেতু অনেক বছর হায়াত পাইছে, তো বেটা তোমার রাজা হইতে অনেক বুড়ো হয়ে গেছে। তো এই জন্য কি করবে, সে তো রানীর পোলা, কি করবে, তো সে তো মোটামুটি মেয়েরা ওর পিছিয়ে পিছিয়ে হাঁটতো, এই প্লে বয় গিরি করতো আর কি। তো সে রাজা হইতে বুড়ো হয়ে গেছে। এই হলো কিং এডওয়ার্ড 7। মানে ওর কাম ছিল মূলত উইমেন, ফুড এবং গ্যামলিং, এর বাইরে আর কোনো ওর কাম ছিল না। হ্যাঁ, মোটামুটি 59 বছর হয়ে গেছে রাজা হইতে হইতে। হ্যাঁ, তো এমন কিছু সাহিত্য, আমরা সাহিত্য ঘরানা আমরা দেখবো, এমনকি জনরা আমরা দেখবো যে জনরাগুলো আমরা আগে দেখি নাই। তার মধ্যে প্রথম যে জনরাটা এখানে আমরা পড়তেছি সেটা হচ্ছে সায়েন্স ফিকশন। হ্যাঁ, যে সায়েন্টিফিক বিভিন্ন তত্ত্ব নিয়ে এখানে আমরা নোবেল দেখবো, আবার কিছু কিছু জিনিস কল্পনা করছে, রাইটার কল্পনা করছে, পরবর্তী বিজ্ঞানীরা এই জিনিসগুলো সত্য সত্য সত্যি সত্যি এই জিনিসগুলো বানাই ফেলছে। যেমন জুলস বার্ন, যাকে বলা হয় ফাদার অফ সায়েন্স ফিকশন। এর আগে কিন্তু সায়েন্স ফিকশন নামক কোনো কিছু আমরা দেখি নাই। তো জুল বার্নের এখানে প্রায় প্রত্যেকটা উপন্যাস নিয়ে তোমার কিন্তু সিনেমা আছে, তোমরা চাইলে দেখতে পারো। জুলস বার্নের তোমরা চাইলে এরকম ছোট ছোট কাহিনীগুলো ইউটিউবে দেখতে পারো। হ্যাঁ, ইউটিউবে এরকম এই গল্পগুলোর উপর ছোট ছোট কাহিনী আছে, 5 মিনিটস 10 মিনিটস এরকম দেখতে পারো, মজা লাগবে। তো এই জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এটা একটা মুভি আছে, খুবই সুন্দর মুভি। হ্যাঁ, তো একদল অভিযাত্রী যারা ওরা হচ্ছে পৃথিবীর ওরা কেন্দ্রে যেতে চাই। তোমরা জানো যে বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর কেন্দ্রের গ্র্যাভিটি হচ্ছে শূন্য। এখন এই শূন্য তোমার হচ্ছে যে গ্র্যাভিটিতে গেলে কেমন হবে, এটার কাহিনী নিয়ে হচ্ছে জুল ভার্নের জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। হ্যাঁ, খুব বিখ্যাত মুভি, দেখলে তোমরা ভালোই মজা পাবা। একটা হচ্ছে 20,000 লিগস আন্ডার দ্য সি, এইটাও তোমরা দেখলে অনেক মজা পাবা। তো এই যে এইখানের মধ্যে উনি যেটা চিন্তা করছে, এখানে ছিল ক্যাপ্টেন নিমো এবং ওনার একটা সাবমেরিন ছিল, যেমন নোটিলাস। দেখো, তখনও কিন্তু সাবমেরিন নামক কোনো কিছু আবিষ্কার হয় নাই। মানুষ সাবমেরিন নিয়ে সমুদ্রের নিচে চলে যাবে এবং সেখানে যে লাইফ আছে এটা বোঝার চেষ্টা করতেছে। এটা জুল ভার্ন কল্পনা করছে, তখন ওনার উপন্যাসে লিখছে। তখনও সাবমেরিন আবিষ্কার হয় নাই, কিন্তু পরবর্তীতে আমরা কি ওনার চিন্তাটা কিন্তু আমরা সত্যি সত্যি সাবমেরিন আমরা বানাই ফেলছি। তাহলে 20,000 লিগস আন্ডার দ্য সি, এটা জুল ভার্নের একটা বিখ্যাত উপন্যাসের মধ্যে একটা, যেখানে ক্যারেক্টার হচ্ছে ক্যাপ্টেন নিমো এবং ওনার সাবমেরিনের নাম হচ্ছে নটিলাস। এটাও তোমরা অনেকে দেখে থাকবা সিনেমাটা, এটাও ইন্টারেস্টিং একটা মুভি। তো এখানে একজন ব্রিটিশ ভদ্রলোক, ওনার নাম হচ্ছে তোমার ফিলিয়াস ফগ, সে বলে যে সে একটা বাজি ধরে, বেড ধরে আর কি, যে 80 দিনে সে বিশ্ব ভ্রমণ করবে। হ্যাঁ, তো এখানে আমি এখানে ইয়া দিব না তোমাদেরকে, যে আমি চাই তোমরা হচ্ছে এই কাহিনীগুলো তুমি নিজের একটু দেখো, কখনো বা বই পাইলে দেখো যে আসলে সে করতে পারছিল কিনা, যে 80 দিনে আসলে সে বেডটা জিতছিল কিনা। হ্যাঁ, তো আমার এখানে কৌতূহলটা তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি, যে আসলে সে সম্ভব হয়েছিল কিনা তার, বা ওর একদিন দুদিন বেশি লাগছে কিনা, লাগলে সেটা কিভাবে সে এটা মিটিগেট করছে। এটা আমি চাই তোমরা কাহিনীটা তোমরা নিজে নিজে জানো। আমি এখানে তোমাদের সে কৌতূহলটা আর ব্রেক করতেছি না। হ্যাঁ, স্পয়লার দিচ্ছি না আর কি। আমি চাই এই জিনিসগুলো, আমি অনেকগুলো স্পয়লার দিব না। তোমরা যদি কখনো লাইফে যদি সময় সুযোগ পাও, তাহলে এই জিনিসগুলো একটু মজা পাবো অনেক বেশি। হ্যাঁ, আমরা ছোটবেলায় বিজয় সাহিত্য কেন্দ্র থেকে তোমার এরকম মানে তখন তা আমাদের আসলে বিনোদনের কিছু ছিল না, তখন ফেসবুক বা এদের কিছু ছিল না, আমরা তখন বিজয় সাহিত্য কেন্দ্র নিয়ে বই পড়তাম। হ্যাঁ, গল্প বইগুলো পড়তাম। তোমরা চাইলে পড়তে পারো এটা, যে আসলে সে পারছিল কিনা, 80 দিনে পারছিল কিনা, নাকি 81 দিন বা 79 দিন লাগছিল, এবং লাগলে সেটা এরপরে কি করছিল সে। আমরা আসবো
এখন বিংশ শতকের অন্যতম একজন বড় নাট্যকার হেনরিক ইবসেন। বাংলাদেশেও তোমরা দেখবা বিভিন্ন তোমার থিয়েটারগুলো হেনরিক ইবসেনের নাটক তোমরা প্রচুর মঞ্চায়িততে দেখবা। হ্যাঁ, তো উনি একজন নরওয়েজিয়ান নাট্যকার, তাকে বলে ফাদার অফ মডার্ন ড্রামা। তো উইলিয়াম শেক্সপিয়ারের পর ওনার নাটকই মূলত সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মঞ্চস্থ বলে ধারণা করা হয়। তুমি তো অনেক নাটক লিখছে, এত নাটক কেন মুখস্থ করা লাগবে না? এত নাটক না, আমরা মেইনলি তোমার মেজর যেগুলো সবচেয়ে বিখ্যাত যেগুলো সেগুলো তোমাদের এখানে জানা লাগবে। তো ওনার সবচেয়ে বিখ্যাত নাটকের মধ্যে এটা হচ্ছে ডলস হাউস। হ্যাঁ, এটা ওনার সবচেয়ে বিখ্যাত নাটকগুলোর মধ্যে একটা। হ্যাঁ, তো এখানে কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে নোরা। তো নোরা ওর হাজব্যান্ড টরভাল্ডকে সে খুব ভালোবাসে। তো টরভাল্ড তোমার হচ্ছে অসুস্থ হয়ে গেছে, এখন অনেক আগে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে টরভাল্ডকে বাঁচানোর জন্য সে কিছু গোপন ঋণ নিছিল। টরভাল্ডকে সে এটা বলে নাই। হ্যাঁ, তো যার থেকে ঋণ নিছিল সে হচ্ছে পরবর্তীতে যখন টাকা দিতে পারতেছে না, এটা ফাঁস করার হুমকি দেয়। তো টরভাল্ড যখন জানতে পারছে তার বউ এরকম ঋণ নিছিল একজনের কাছ থেকে, হ্যাঁ, তখন সে কিন্তু তোমার নোরার সাথে প্রচন্ড বকাঝকা করে। হ্যাঁ, এই যে নোরা যে খুব বিপদে পড়ে যে ঋণ নিয়েছিল এই জিনিসটা সে একদমই বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ, তো নোরা তখন বলে যে সে এটা আসলে পুতুলের মতো ছিল। হ্যাঁ, এবং শেষে সে সংসার ছেড়ে সে নিজের স্বাধীনতা খুঁজতে বেরিয়ে যায়। আচ্ছা, এখানে যার ছবি ইচ্ছাতে অবশ্যই এখানে মিল নাই, এই নোরা না অবশ্য। সেখানে নোরার যে উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন মানুষ, মানে যার যেটা আছে তোমার ধরো ধরো ওর কোনো কিছু নাই, ওর পাশা আছে একটা, আর কিছু নাই, ও পাশা দিয়ে তো সে মোটা পৃথিবী মাথায় ফেলছে। এটা তার প্রমাণিত হলো তোমার যা আছে ওটা দিয়ে তুমি হচ্ছে ইয়ে করো, মানে তুমি কখনো হতাশ হবে না। যার যেটা আছে, ব্রেন থাকলে তুমি ব্রেন কাজে লাগাও, হাত থাকলে হাত কাজে লাগাও, পা থাকলে পা কাজে লাগাও, পাশা থাকলে পাশা কাজে লাগাও। সে কাজে লাগাচ্ছে, আমি মনে করি যে সে একজন ব্রিলিয়ান্ট, আর রেসপেক্ট হার। তো এখানে আসলে থিমটা হচ্ছে কি, রিয়েলাইজেশন অফ ট্রু ফ্রিডম। ভাই মেহরবানি করে তোমরা, আমি ক্লাসের মধ্যে এমন কিছু কথা বলি সেগুলো আবার ক্লাসে বাইরে বলো না, পরে দেখা যাবে আমার এখানে চাকরি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পিটিওতে 2-3টা ক্লাস নিয়ে আমি কিছু টাকা পাই, তো পরে আমার চাকরি নষ্ট হয়ে যাবে পিটিওতে। তাহলে আমরা আমাদের ডলস হাউস থেকে আমরা এখন চলে আসলাম হেনরিক ইবসেনের তার লেখা প্রথম ট্রাজেডি, যার নাম হচ্ছে ক্যাটেলিনা। হ্যাঁ, মানে সব এখানে বলিউডের ক্যাটরিনা কাইফের সাথে মিল আছে। ক্যাটেলিনা পাই গেছো, ওখানে আমার নোরাকে পাই গেছো। হ্যাঁ, ডলস হাউসে নোরা পাই গেছো। তো আমরা চলে আসলাম এখানের মধ্যে ক্যাটেলিনাতে। আবার বলি, হেনরিক ইবসেনের অনেক নাটক আছে, তোমার বই খুললে অনেক নাটক দেখবা। আমি এখানে ক্লাসে যেগুলো বলি এগুলো আগে আত্মস্থ করার ট্রাই করো, এরপরে তুমি যদি মহাকাবিল হও তুমি আরো কয়েকটা জানো। আগে আমি যেগুলো বলি সেগুলো আগে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, হেনরিক ইবসেনের একটা নাটক এন এনিমি অফ দ্য পিপল। তো এখানে এনিমি অফ দ্য পিপল কেন হয়েছে? এখানে ছিল ডক্টর স্টকম্যান, একটা লোক ছিল। তো এই যে স্টকম্যান সাহেব, সে একজন ভালো ডাক্তার, সৎ একজন ডাক্তার, ছোট একটা শহরে বাস করে। হ্যাঁ, তো ওই শহরের তোমার মানে প্রধান আয় আসে স্পা থেকে। হ্যাঁ, স্পা মানে তো তোমরা বুঝছো, মানে যেখানের মধ্যে তোমার কি বলবো, স্পার বাংলা কি হতে পারে, মানে যেখানে ম্যাসাজ ট্যাসাজ দেওয়া হয় এগুলো। তো ওই স্পার মধ্যে প্রচুর পর্যটক আসে। হ্যাঁ, পর্যটক যে আসে, তো এখন স্টক খেয়াল করলো তোমার ওই স্পা থেকে যে পানি বের হয় পানিগুলো দূষিত এবং এর ফলে শহরের মানুষের রোগ ছড়াচ্ছে। সে মনে করলো যে এই খবরটা যদি সবাইকে জানালে মানুষ তো খুবই কৃতজ্ঞ হবে, মানুষ ভাববে যে আমাদের স্টক সাহেব ডাক্তার, ভালো ডাক্তার, সে স্পার কথা আমাদের জানাই দিল। তো এখন সে তো ভাবছে মানুষ খুব কৃতজ্ঞ হবে, কিন্তু ঘটছে উল্টাটা। হ্যাঁ, মানুষ মনে করলো বা সরকার মনে করলো ইস্পাত যদি বন্ধ হয়ে যায় তাহলে শহরের অর্থনীতিটা ধ্বংস হবে, যেহেতু এখানে প্রধান অর্থনীতি হচ্ছে পর্যটন কেন্দ্রিক। তার ফলে তোমার ব্যবসায়ী, পত্রিকাওয়ালা, ইভেন তার নিজের ভাই যে মেয়র এখানের, হ্যাঁ, সে এখানে সরকার সেও ওকে তাকে থামাতে চাই। সে বলে না তুমি এটা মানুষের বলার দরকার নাই, এটা বললে পরে এখানে পর্যটকরা আসবে না। স্টকম্যান চিন্তা করলো যে না, আমি মানুষকে সঠিক কথাটা বলবো, যে সেই সত্য বলতে থাকে। কিন্তু শহরের লোকরা ওরা কি বলে, তুমি জনগণের শত্রু, তুমি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি চাচ্ছ না, তুমি এইটা কথাটা তুমি ছড়ানোর দরকারটা কি? হ্যাঁ, কিন্তু সে নিজের ওই যে নীতিটা ধরে রাখে। তো এটা কাহিনী অনুযায়ী অ্যান এনিমি অফ দ্য পিপল, মানে সে সবার শত্রু হয়ে যায় আর কি, ভালো করতে যায় সে সবার শত্রুতে পরিণত হয়। তাহলে আমরা ইপসেন থেকে আমরা হচ্ছে যে এখানে আমরা 3টা নাটক দেখলাম। প্রথমত নরওয়েজিয়ান নাট্যকার, ওনাকে ফাদার অফ মডার্ন ড্রামা বলা হয়। শেক্সপিয়ারের পরে সবচেয়ে বেশি ওনার নাটক মঞ্চস্থ হয়েছে। তোমার ডলস হাউসের মধ্যে দেখছো কেন্দ্রীয় চরিত্র নোরা, যেখানে একটা তোমার যে ট্রু ফ্রিডমটা মেয়েটা বুঝতে পারে, সে পরে চিন্তা করে ওর জামার লগে থাকবে না। এবং তবে এইটা তখন না, সমাজে নারীর ভূমিকা নিয়ে একটা বিতর্কের তোমার জন্ম দিয়েছিল। এরপরে আসছি আমরা ক্যাটেলিনা, এটা হচ্ছে ট্রাজেডি, এবং লাস্ট ওয়ান ছিল অ্যান এনিমি অফ দ্য পিপল। এই 3টা তোমার আগে মনে রাখো। এরপরে তোমরা হচ্ছে যে আমাদের লেকচার বুক বা তুমি বাজার থেকে যদি কোনো বই কিনো, সেই বইয়ের মধ্যে তুমি আরো অনেক নাটক দেখবা। তাহলে ধাপে ধাপে তোমরা হচ্ছে যে মনে রাখবা। এই 3টা তুমি আগে মনে রাখা ট্রাই করো। আসো যে
বিংশ শতকের সবচেয়ে বড় নাট্যকার যদি বলি আমরা, তাহলে অন্যতম একজন যদি তুমি বলো বিংশ শতকের, যাকে বলা হয় গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট, যে সে হচ্ছে সবচেয়ে মহত্তম আধুনিক নাট্যকার, তার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। হ্যাঁ, ডাক্তারদেরকে সে একটু কম দেখতে পারে, দেখো মানে সে সম্ভবত কোনো ডাক্তার চেম্বারে গেছে, ডাক্তারদেরকে দেখে ডাক্তারের সাথে তার একটা অম্লমধু সম্পর্ক ছিল। তো সে ডাক্তারদেরকে মোটামুটি ভালোই অপমান করছে। আমরা মডার্ন এজে তুমি যদি এখানে 5জন রাইটারের সাহিত্যকর্ম যদি পড়ো, তার মধ্যে একজন হচ্ছে জর্জ বার্নার্ড শ। মাস্ট, ওনার উপর প্রশ্ন আসবে। তো ওনার সাহিত্যকর্মগুলো না নাটকগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো? ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল। তার ডক্টর হচ্ছে ডক্টর জিলামা, ওয়ারেনে হচ্ছে মিসেস ওয়ারেন্স প্রফেশন, ম্যান হচ্ছে ম্যান অফ ডেস্টিনি, সিজার হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, সুপারম্যান হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর ক্যান্সার হচ্ছে ক্যান্ডিডা। আমার নিজের পার্সোনালি এরকম ছন্দ দিয়ে মনে থাকে না, আমি এরকম মনে রাখতে পারি না। আমি টুকটাক কাহিনী টাহিনী যতটুকু জানি, আমি চিন্তা করি যতটুকু আমার রেসিডুয়াল নলেজ, কিছু জিনিস আমার মনে থাকবে, কিছু জিনিস আমি ভুলে যাব, এটা নর্মাল, আমি এটাকে মেনে নিতে যাচ্ছি। তুমি যে টুকটাক কাহিনীগুলো জানো, এখানে কয়েকটা মনে থাকবে আর কয়েকটা তুমি ভুলে যেতে পারো, এই জন্য এগুলো নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। তাহলে এই ডক্টর ডিলেমা, নিশ্চয়ই এখানে কোনো ডক্টরকে নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে একজন নাম হচ্ছে ডক্টর কোলেন্সো রিজন, আমরা সংক্ষেপে ডক্টর রিজন বললাম। তাহলে আমাদের একজন ডক্টর রিজন, সে হচ্ছে যে একটা ডিলেমাতে পড়ছে, উভয় সংকটে পড়ছে, কিছু একটা ডিলেমাতে সে পড়বে। কি ডিলেমা? সে একটা নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছে, যক্ষার চিকিৎসা। এখন এইটা আবার সব রোগীকে একসাথে দিতে পারবে না, কারণ এটা সীমিত। সে কাকে দিতে পারবে ট্রিটমেন্টটা, এটা তার সুযোগটা সীমিত। দুজন রোগী আসছে, একজনের নাম হচ্ছে তোমার লুইস। তো লুইস মানে লুচ্ছা, সে একটু খুব অসাধারণ প্রতিভাবান সে শিল্পী। সে শিল্পী, তার আঁকা ছবিগুলো একদম ইতিহাস অমর হয়ে যাবে, এরকম অনেক বড় ধর লিওনার্দো দা ভিঞ্চি স্টাইলের শিল্পী। কিন্তু মানুষ হিসেবে সে একটু লুইস টাইপের আর কি, একটু তোমার লুজ ক্যারেক্টার ঢিলা, তোমার তার বুকে প্রতারণা করে এই টাইপের আর কি, একটু ঢিলা টাইপের। আর একজন সাধারণ ডাক্তার, ওর নাম হচ্ছে ডক্টর ব্লেঙ্কিনশপ। ডক্টর ব্লেঙ্কিনশপ নাম মুখস্থ করতে হবে না, জাস্ট তোমার যতটুকু মনে থাকে আর কি। তো ডাক্তার হলো, ওর চেম্বার টেম্বার বেশি না, সে হলো মানবিক ডাক্তার। হ্যাঁ, সে হচ্ছে মানবিক ডাক্তার। আমাদের বাংলাদেশে মানবিক ডাক্তার কি জানি বুঝুনি? মানবিক ডাক্তার হচ্ছে যে ডাক্তার তোমার যে কোনো টাকা পয়সা নিবে না, হ্যাঁ, কোনো চিকিৎসা করে কোনো টাকা নেয় না, তারপরে ফ্রি চিকিৎসা দেয়, ওরে বলা হয় মানবিক ডাক্তার। সে ভালো ট্রিটমেন্ট দিল কি দিল না সেটা কোনো ব্যাপার না, ও হলো মানবিক ডাক্তার যে টাকা নেয় না। এখন ওর যে ফ্যামিলি আছে, ওর যে খাইতে হবে, এইটা দেখার দরকার নাই। ও মানবিক ডাক্তার হইতে হলে ওকে বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে। তো আমাদের ওই মানবিক ডাক্তারও, এবং সে গরিব সাধারণ মানুষ, ওর অত প্রতিভাও নাই আসলে, সে সবভাবে চিকিৎসা করে, হ্যাঁ, রুগীর থেকে টাকা পয়সা নেয় না, এরকম আর কি। এখন ডক্টর রিজন, সে বড় প্রফেসর আর কি, সে গবেষক, বড় প্রফেসর। হ্যাঁ, দেখেন আমাদের বড় প্রফেসর যারা ডাক্তার, বড় প্রফেসর অনেক সময় ছোট ডাক্তারকে পাত্তা দেয় না, গরিব ডাক্তারকে ডাক্তারের পাত্তা দেয় না। এখন প্রফেসর রিজন সে চিন্তা করলো, এই যক্ষা চিকিৎসাটা সে কাকে দিবে? লুইসকে দিবে, একজন বড় একজন শিল্পী, নাকি ব্লিঙ্কেশপকে দিবে? হ্যাঁ, কাকে দিবে? তো এর মধ্যে তোমার তোমার লুইসের বউ বুঝাই যে দেখেন, আমার জামাইরে যদি বাঁচাতে পারেন, আমার জামাই অনেক বড় শিল্পী, তার ফলে দেশের অনেক উপকার হবে। হ্যাঁ, তো সে তার এই মহান শিল্পকর্ম কিন্তু থেকে যাবে। হ্যাঁ, আপনি একজন সাধারণ মানুষকে যদি বাঁচাতে চান, ও তো আসলে পৃথিবীতে কোনো কিছু রেখে যাবে না সে, তো আপনি এই দুজন থেকে একজনকে দিতে পারবেন, আমার জামাইকে দেন। এইটা নিয়ে সে ডিলেমাতে পড়ে যায় যে কাকে আসলে সে ট্রিটমেন্টটা দিবে, এইটাই মেন কাহিনী, এইটাই তার ডিলেমা। শেষ পর্যন্ত অবশ্য সে মিস্টার লুইসকে চিকিৎসা দেয়, কিন্তু লুইসকে চিকিৎসা দিল, লুইস আপনি মরে যায় শেষ পর্যন্ত। হ্যাঁ, এবং ওর বউ বুঝতে পারে যে ও জামাই যে একটা লুইস ছিল। তো এই কাহিনী নিয়ে তো ডক্টর ডিলেমা, এখানে বার্নার্ড শ কিন্তু নানাভাবে ডক্টরদের তোমার বিভিন্ন অপমান করার ট্রাই করছে, এবং সে বলে যে ডাক্তারকে বিশ্বাস করা যাবে না, ডক্টরস কুড নট বি ট্রাস্টেড টু অ্যাক্ট ইন দেয়ার পেশেন্টস বেস্ট ইন্টারেস্ট। তো পেশেন্টের বেস্ট ইন্টারেস্ট নিয়ে তারা কাজ করে না, তারা হচ্ছে হাইডাসলি পুরো ডাক্তাররা খুব গরিব, তার ফলে তারা হচ্ছে যে যার সাথে তার পার্সোনাল বা পিকুনিয়ারি টাকা পয়সা সম্পর্ক আছে, যে স্যাম্পল দিছে বা যাকে টাকা দিছে, গিফট দিছে, ওইসব কোম্পানি ওষুধ লেখে। এবং ডাক্তাররা খুবই গরিব, এই গরিব হওয়ার কারণে ডাক্তাররা রুগীর ভালোটা দেখার দরকার হয় না। এবং এখানে সে ডাক্তারদের এথিক্স নিয়ে সে প্রশ্ন তুলছে, সে বলছে যে কমিশন দেয় ডাক্তাররা হচ্ছে যে সে কোম্পানি ওষুধ লেখে এবং সে ডায়াগনস্টিকে পাঠায় আর কি। এটা বলে মোটামুটি ডক্টরদের 14 গোষ্ঠী সে উদ্ধার করছে এখানে। তাহলে এখানে আমাদের কেন আছে ডক্টর রিজন,
লুই ছিল শিল্পী এবং লুইসের বউ হচ্ছে জেনিফার। জেনিফার এই লিজনকে বলে আর কি যে আমার জামাইকে হচ্ছে যে একটু আপনি ট্রিটমেন্টটা দেন। তো যাই হোক, এখানে ডক্টর জিলের মতে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে যে লাইন আছে। কারণ এখানে ডক্টরদের আরো অনেক কিছু বলে, আমি সেগুলো বলতেছি না এখানে, মানে ডক্টরদের নৈতিক অবক্ষয় নিয়ে আরো অনেক কথা আছে এখানে। হ্যাঁ, তো এখানে তোমার হচ্ছে কিছু কোটেশন মনে রাখতে হবে। দ্য লাইফ স্পেন্ট ইন মেকিং মিস্টেক্স ইজ নট অনলি মোর অনারেবল বাট মোর ইউজফুল দ্যান এ লাইফ স্পেন্ড ডুইং নাথিং। দেখো, আমরা যখন কোনো কিছু ট্রাই করবো আমাদের ভুল হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে। তো বানর আমাদের বলছে যে আমি কাজ করতে যে ভুল হতে পারে সেটা, কিন্তু এইটাও অনেক বেশি অনারেবল। কিন্তু যে কিছুই করলো না তার তুলনায় আমরা করবো করতে গিয়ে ভুল হবে, সেটা অনেক অনারেবল। এরপর আসো আমাদের পরের যে নাটকটা আমরা পড়বো সেটা হচ্ছে যে মিসেস ওয়ারেন্স প্রফেশন। তাহলে এটা শুনে নিশ্চয়ই তুমি বুঝতেছো যে মিসেস ওয়ারেন্স নামক কোন একজন ভদ্রমহিলার তার প্রফেশন নিয়ে এখানের মধ্যে কোন একটা কথা বলা হবে। হ্যাঁ, তো এই নাটকের আমাদের বিষয়বস্তু হচ্ছে আমাদের একজন তরুণী যার নাম হচ্ছে ভিভি ওয়ারেন। হ্যাঁ, যার নাম হচ্ছে ভিভি, আমরা নাম দিতে পারি। ও ভিভি ওয়ারেন, সে খুবই শিক্ষিতা এবং সে খুবই পার্সোনালি সম্পন্ন একজন তরুণী। হ্যাঁ, তো ও আসছে বেড়াইতে, ওর মার নাম হচ্ছে মিসেস ওয়ারেন বা কিটি ওয়ারেন। তাইলে ভিভি ওয়ারেন বেড়াইতে আসছে তার মা মিসেস ওয়ারেনের বাসায়। হ্যাঁ, তো তার মার বাসায় বেড়াইতে আসছে, সেখানে মার বন্ধু আছে, তার নাম হচ্ছে জর্জ ক্রফট। জর্জ ক্রফট হলো তার আম্মার বন্ধু, এবং বিবির সাথে তার আবার বয়ফ্রেন্ড আসছে, তার নাম হলো ফ্রাঙ্ক। তার নাম হচ্ছে ফ্রাঙ্ক, এটা হচ্ছে বিবির বয়ফ্রেন্ড। হ্যাঁ, ওই ফ্রাঙ্কের আব্বার নাম হচ্ছে আবার তোমার রেভারেন্ট। ওর আব্বার নাম হচ্ছে রেভারেন্ট সেমুয়েল। হ্যাঁ, রেভারেন্টের পুরো নাম হচ্ছে ফ্রাঙ্ক। এখন তোমার ভিভি আস্তে আস্তে লোকজনের মুখে শুনতে পারে যে তার আম্মা একসময় খুব দরিদ্র ছিল, অসহায় ছিল। তো টাকার অভাবে তোমার যেহেতু ওর কোনো কাজ করার সুযোগ ছিল না সেরকম, তখন সে তোমার ইয়ের পথ বেছে নিতে বাধ্য হয়। তো এইটাকে তোমার হচ্ছে যে তোমার ব্যবসায় রূপ দিতে সে শহরের বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে যে এর পতিতালয় চালায় এবং সে অনেক টাকা পয়সা উপার্জন করে, সব পরে সে সমাজে একটা সম্মানিত স্থান লাভ করে। তো বিবির যেটা জেনে খুব অবাক হয়ে যায়, তার মনে খুব দুঃখ জাগে যে ওর মা এরকম করছে, এটা জেনে সে অবাক হয়। সে আরো জানতে পারে এই যে জর্জ ক্রফট তার মায়ের বন্ধু, এবং এই যে মিস্টার এভারেন্ট, এর সাথে তার আমার একসময় সম্পর্ক ছিল। তখন তার মনের মধ্যে একটা প্রশ্ন আসে, তাহলে ফ্রাঙ্কি ওর সৎ ভাই হতে পারে? এরকম এরকম হতে পারে যে মিসেস ওয়ারেনের সাথে রেভারেন্টের সম্পর্কের কারণে ফ্রাঙ্ক জন্ম নিচ্ছে, তাহলে ফ্রাঙ্ক তো তার সৎ ভাই। হ্যাঁ, এটা হয়ে সে খুবই মানে আপসেট হয়ে যায় যে ফ্রাঙ্ক যদি তার সৎ ভাই হয়ে যায় তাহলে তো এখানে একটা ঝামেলা হয়ে যাবে। তো ভিভি তার মায়ের জীবনধারাটা মেনে নিতে পারে না, তার মার সাথে তার খুবই তর্কাতর্কি হয়। তখন তোমার তার মা তাকে বলে যে এই যে মডার্ন ওয়ার্ল্ডে শিল্প কারখানা মেয়েদের যেরকম শোষণ করা হয়, সেটা কোনোভাবেই পতিতালয় হচ্ছে ভালো না। যে তার মতে সমাজের দারিদ্র এগুলো আসলে নারীদেরকে এই পথে ঠেলে দেয়। তো সে বলে যে নারীদের আসলে সত্যিকার স্বাধীনতা আসে সততা এবং কঠোর পরিশ্রম থেকে। তো যাই হোক, এখানে ভিভি এটা যেহেতু বিশ্বাস করছে যে কঠোর পরিশ্রম করলে তার এবং সততা অবলম্বন করলে জীবনে সফলতা আসবে, পরে সে তার মায়ের সাথে আর সম্পর্ক রাখে না, সে মায়ের টাকার উপর নির্ভর করে না, নিজের পথে সে নিজে দাঁড়াবে বলে সে ঠিক করে। এটা কাহিনী নিয়ে মিসেস ওয়ারেন্স প্রফেশন। এটা জর্জ বার্নার্ড শোর আরেকটা বিখ্যাত একটা নাটক। মানে বান্নার সময় মোটামুটি কাউকেই ছাড়া নেই আর কি। এখানে আমরা আসবো এখন, সবার ভণ্ডামিগুলো সে উপস্থাপন করছে। আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের নাম শুনে বুঝতে পারতেছে এখানে কোনো আর্মস ওলা কাউকে ভালোই বাঁশ দেওয়া, মানে জর্জ বার্নার্ড শো একটা কাজ ভালো করতো, মোটামুটি বাঁশ দেওয়াতে সে ওস্তাদ ছিল। তো সার্বিয়া আর বুলগেরিয়ার মধ্যে একবার যুদ্ধ হয়, সার্বিয়া এবং বুলগেরিয়া। হ্যাঁ, এই যুদ্ধটা হয় 1855 সালে, 1885 সালে, সরি 55 না 85 সালে। তো এইখানে আমাদের নায়িকার নাম হচ্ছে, এই নায়িকার নাম হচ্ছে আমাদের রাইনা, ও হচ্ছে আমাদের নায়িকা। হ্যাঁ, তো নায়িকা সে আর্মি অফিসার মেজর সার্জিয়াস। হ্যাঁ, মেজর সার্জিয়াস, সার্জিয়াসকে নিয়ে সে স্বপ্ন দেখে যে সার্জিয়াস একজন তোমার হচ্ছে একজন খুব আদর্শ বীর, মহৎ চরিত্রের মানুষ, কিন্তু বাস্তবতা আসলে অন্যরকম।
হ্যাঁ, একবার সার্বিয়ার একজন সেনা, তার নাম হচ্ছে ব্লান্স, তো বার্নসলি সে শত্রুর হাত থেকে বাঁচতে এই রানেদের বাসায় এসে আশ্রয় নেয়। সেইখানে রানে প্রথমে ভুল বুঝে থাকে, পরে যখন ব্লান্সলি যখন তাকে বলে যে সে যুদ্ধ নিয়ে আসলে কোনো ভণ্ডামি করে না, তো ব্লান্সলি বলে যে তার বন্দুক আসলে কোনো গুলি নাই এবং সে রানের জন্য সে চকলেট নিয়ে আসছে, সে গুলির বদলে চকলেট নিয়ে চলে। তো রায়না মজা করে বার্নসলিকে বলে চকলেট ক্রিম সোলজার। তো বার্নসলি তখন সার্জিয়াস নিয়ে অনেক কথা বলে, সার্জিয়াসকে তুমি যে ভাবছো সার্জিয়াস আসলে অনেক বীর, সে তো আসলে বীর না, সে খুব মাথা মোটা, হ্যাঁ, ওর বুদ্ধি হলে হাঁটুর নিচ্ছে, সে খুবই অবিশ্বস্ত। তখন ওই আমাদের যে তোমার হচ্ছে যে বার্নসলি, সে তখন সার্জিয়াসের ব্যাপারে আয়নাকে বিস্তারিত বলে আর কি। তো মানে কান পড়া দেয় আর কি, কান পড়া দিলে যেটা হয়, আবার বার্নসলি আবার নিজে ভালো লোক, মানে সৎ, খুবই সরল মানুষ, সে বাস্তববাদী লোক। তো পরে বার্নসলিকে এত গুণাবলী দেখে তখন ওই রায়না তাকে মেনে নেয়, এই হলো আমাদের বার্নসলি। তখন বার্নসলির সাথে তার বিয়ে শাদী হয় আর কি, এটা। তো এখানে আমাদের সার্জিস আলম, সরি সার্জিস আলম না, মেজর সার্জিয়াস, সে আছে যতটা বীর মনে হয় তাকে, আসলে অতটা বীর না আর কি সে। তো এখানে আমাদের তোমার হচ্ছে যে এই যে এই তোমার আসতেছে মেজর সার্জিয়াস বলছে, আমি মুখ দিয়ে অন্য কিছু বাইরে গেলে ভাই এটা ভুলে যেতে হবে, এটা এমনি ইয়ে হয়ে গেছে আর কি, ভুলে বেড়ে গেছে। তো মেজর সার্জিয়াসকে উদ্দেশ্য করে তোমার জজ বান্নাসে একটা কথা বলছে, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, যে 10 জন তোমার যোদ্ধার মধ্যে, সোলজারের মধ্যে 9টা হচ্ছে আসলে খুবই বেকুব, হ্যাঁ। তো এটা বাস্তবের সাথে কিছুটা মিল আছে, হ্যাঁ। যেমন দেখবা এখন যে আর্মি অফিসারদের বিচারের জন্য যে তোমার নতুন করে যে বিচার শুরু হলো ট্রাইব্যুনালে, তো ওরা টাকা পয়সা দিয়ে, তোমার ডিসেন্টে যদি তোমরা নিউজগুলো যে দেখো, দ্য ডিসেন্ট দেখবে একটা নিউজ পাবলিশ করছে, হ্যাঁ, ডিসেন্ট একটা নিউজ পাবলিশ করছে, সেখানে দেখাইছে যে এদের বিচার মোটামুটি তোমার এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তোমার ব্যাপক টাকা পয়সা দিয়ে মোটামুটি ওরা মনে হয় প্রায় 150 মতো 200-র মতো পেজ, ফেসবুক পেজ খুলে টাকা পয়সা দিয়ে বুস্ট করতেছে, হ্যাঁ, তোমার এই বিচারকে যাতে প্রশ্নবিদ্ধ করা যায়। তো এই জন্য তোমার এই লোকজন বলে আর্মি অফিসাররা তোমার যত বুদ্ধিমান হোক না কেন, সাধারণ মানুষের থেকে তার বুদ্ধি হাঁটু নিচে থাকবে, সাধারণ মানুষ হাঁটু নিচে থাকে নাকি এটা। তবে তোমাদের কারো হাজবেন্ড যদি আর্মি অফিসার থাকে, আমি তোমাকে বলি নাই তোমার হাজবেন্ড অনেক বুদ্ধিমান, তুমি আবার আবার নালিশ দিও না এখানের মধ্যে, এটা আমি বলি না, বানারস বলছে, বলছে যে আর্মি অফিসারদের বুদ্ধি হাঁটু নিচে থাকে, সে যত বুদ্ধিমান হোক না কেন, সে এমন কাঁচা কাম করবে, এটা সাধারণ মানুষের হাঁটু নিচে থাকবে বুদ্ধিটা, হ্যাঁ। তোমাদের কোনো ভাই, তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি থাকে আর্মিতে, আমি তাকে বলি নাই, অন্যদেরকে বলছি যারা পিট হতে পারে না, আমি ওদেরকে বলছি এটা, হ্যাঁ, তোমাদেরকে বলি নাই, আবার তুমি মন খারাপ করো না। তো এই হচ্ছে তোমার, তো এখানে সে তো ডাক্তারদেরকে বাঁশ দিল, তারপরে তাহলে কি কি করলো সে, মোটামুটি বাঁশগুলা ডাক্তারদেরকে একটা ভালো একটা বাঁশ দিছে এখান দিয়ে ডক্টর জিল্লামাতে। এইখানে সে হচ্ছে যে সমাজের ধনীদেরকে ভালো একটা বাঁশ দিছে, হ্যাঁ, যে কলকারখানার মালিক যারা, এইখানে সে সৈন্যদের ভালো একটা বাঁশ দিছে, হ্যাঁ, মোটামুটি যে বাঁশের উপরে রাখছে পুরো দুনিয়াটাকে। তারপরে দেখি আর কোনো বাঁশ টাস কি সে দিবে কিনা। এবার আসি আমরা ম্যান অ্যান্ড সুপারম্যান। এইখানে অবশ্য না বাঁশ দেবে না, এখানে একটা একটা রোমান্টিক একটা ব্যাপার আছে এখানে। তো এখানে একজন ভদ্রমহিলা, তার নাম হচ্ছে অ্যান হোয়াইটফিল্ড, আমরা সংক্ষেপে তাকে অ্যান বলবো। তো অ্যান হচ্ছে সে খুবই ধনী, ওর আব্বা মারা যায়। তো ওর আব্বা মারা যাওয়ার পরে ওকে দুজন গার্ডিয়ান ওকে টেক কেয়ার করে, একজন হচ্ছে রোবাক র্যামসডেন, আরেকজন হচ্ছে জন ট্যানার। তো জন ট্যানার হচ্ছে তার কেয়ারটেকার হিসেবে নিযুক্ত, এই জন ট্যানার তার কেয়ারটেকার হিসেবে নিযুক্ত হয়, হ্যাঁ। তো জন ট্যানার সে খুব বিপ্লবী চিন্তক, হ্যাঁ, সামাজিক রীতিনীতি এগুলা, বিবাহ প্রেম এগুলো নিয়ে তীব্র সমালোচনা করে, হ্যাঁ, সে বিয়ে শাদী করবে না এরকম একটা ব্যাপার আর কি। তো অ্যান কিন্তু বাড়ি থেকে দেখতে তোমার খুব ভদ্র শান্ত হলেও সে খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে জন ট্যানকেই যে কোনো মূল্যে বিয়ে করবে। অ্যান্ড ট্যানার তো সে বিয়ে করবে না ওকে, হ্যাঁ, সে মোটামুটি পালায় বাঁচা, সে ওর কথা হলো বিয়ে করলে তো এটা একটা বন্ধনে আটকা পড়ে যাবে, কোনোভাবে বিয়ে করা যাবে না। অ্যান আবার খুবই বুদ্ধিমতী, সে আস্তে আস্তে জনের সাথে সে আর্গু করে এবং তার যুক্তিগুলা সে ভেঙে দেয়। তো এখানে তোমার হচ্ছে যে জন টেনারের বিয়ে নিয়ে তার যে তোমার গভীর যে চিন্তাগুলো সেগুলো ফুটে ওঠে, সে যে বলে বিবাহ এটা আসলে একটা, এটা কি, এটা একটা মানে ছেলেদের জন্য কি একটা শৃঙ্খলার মতো না। তো অ্যান শেষ পর্যন্ত তাকে কনভিন্স করতে সফল হয় এবং জনকে সে বিয়ে করতে রাজি করায় ফেলে।
তো ওই ওই জনের যত বিপ্লবী তত্ত্বমত্ত সবকিছু এনের কাছে আসলে পরাজিত হয় আর কি। তো এটা নিয়ে আমাদের কাহিনী হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। এই নাটকে আমাদের বানারসর একটা বিখ্যাত লাইন আছে, দেয়ার আর টু ট্র্যাজেডিজ ইন লাইফ, ওয়ান ইজ টু লুজ ইউর হার্টস ডিজায়ার, দি আদার ইজ টু গেইন ইট। হ্যাঁ, তা মানুষের জীবনে দুটো ট্র্যাজেডি আছে, একটা হচ্ছে তোমার হার্টের ডিজায়ারটা তুমি হচ্ছে যে হারাই ফেলা, আর একটা হচ্ছে এটাকে তোমার গেইন করতে চাওয়া। আমরা বানারসর একটা নাটক দেখবো, এই নাটকটার নাম হচ্ছে পিগমেলিয়ন। তো এটা পিগমেলিয়ন নামক একজন ভাস্কর্য শিল্পীকে নিয়ে কাহিনী। পিগমেলিয়ন সে তার শিল্পকর্মে খুবই নিবেদিত ছিল, মানে ওর যে ভাস্কর্যগুলো সেগুলো বাস্তবে চেয়ে সুন্দর। তো অবশেষে সে একটা পরম সুন্দরী একজন নারী ভাস্কর্য বানাতে সক্ষম হয়। এই নারীর নাম হলো গ্যালাটিয়া। তো গ্যালাটিয়া এত সুন্দর, তো পিগমেলিয়ন তখন সৌন্দর্যের দেবী আফ্রোদিতিকে বলে যে গ্যালাটিয়াকে আপনি জীবন্ত নারী রূপে বানিয়ে দেন এবং আমাকে দিয়ে দেন এখানে আমাদের। তো আফ্রোদিতি তার উপাসনা মুগ্ধ হয়ে গ্যালাটিয়াকে জীবন্ত করে দেয়। তো পিগমেলিয়ন পরে তাকে বিয়ে করে এবং সুখী সুন্দর জীবন কাটাতে থাকে। এই হচ্ছে আমাদের, এই হলো পিগমেলিয়ন এবং এই হচ্ছে তার বানানো, সে হলো গ্যালাটিয়া। আমরা আরো কয়েকটা নাটক দেখি আমাদের বানারসর, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা এবং দ্য লাস্ট ওয়ান ইউ ক্যান নেভার টেল। তাহলে দেখো আমরা কয়টা নাটক পড়লাম এখানের মধ্যে মোট, আমরা এইখানে বান্নারসের উপরে এখন যদি আসি আমরা এখন তুই বুঝতে পারি কী কী বললাম। ডক্টর জিলামা পড়লাম আমরা, মিসেস ওয়ারেন প্রফেশন এটা পড়ে ফেললাম, মনে থাকবে আর্মস অ্যান্ড দ্য ম্যান, মনে থাকবে ম্যান অ্যান্ড সুপারম্যান মনে থাকবে। হ্যাঁ, এটা কাহিনীটা আমরা পড়ি নাই, ক্যানাডার কাহিনী আমরা এখানের মধ্যে পড়ি নাই। সিজার ক্লিওপেট্রাটা আমরা একটু এক লাইন এখানের মধ্যে বলতেছি। দেখো আমরা শেক্সপিয়ারের জুলিয়াস সিজারটা আমরা পড়ছিলাম, তাই না? জুলিয়াস সিজার কাহিনীটা আমরা এখানে জানছিলাম। তো মূলত জুলিয়াস সিজারকে নিয়ে অনেক নাটক হয়েছে, তার মধ্যে জুলিয়াস সিজার যখন এখানে পড়ছিল জুলিয়াস সিজার মারা যায় না, মার্ক অ্যান্টনি ছিল সিজারপন্থী নেতা। জুলিয়াস সিজার কিন্তু এককালে সে ওই যে ক্লিওপেট্রার তোমার প্রেমে পড়ছিল। ক্লিওপেট্রা ছিল তোমার ইজিপশিয়ান, সে না তোমার কি বল সম্রাজ্ঞী, সুন্দরী সে। তো তার সিস্টেমটা ছিল তার সাম্রাজ্য রক্ষা করার জন্য যাকেই তার মনে হইতো যে তোমার হচ্ছে যে যে তার সাম্রাজ্য দখল করে ফেলতে পারবে, যাকে হুমকি মনে মনে করতো সে, ওকে সে প্রেমের ফাঁদে ফেলে ওকে সে ইয়া করে ফেলতো আর কি, তোমার প্রেমের ফাঁদে ফেলে দিত। সেটা ছিল ক্লিওপেট্রার নেচার। এবং ক্লিওপেট্রা যখন রানী হয় তখন ক্লিওপেট্রার বয়স ছিল 18-19-এর মতো। তখন ওই সাম্রাজ্যের জন্য যে দাবিদার ও ছোট ভাই ছিল, হ্যাঁ, ও ছোট ভাইকে সে বিয়ে করে ফেলছে। ওখানে আবার ওরা ভাই বোন বিয়ে করতে পারতো, ও ছোট ভাইকে বিয়ে যেত যাতে ও ছোট ভাই ওর কথা শুনে। তো ও যাকেই হচ্ছে যে যে ওর বিদ্রোহী উঠতো ওকে সে বিয়ে করে ফেলতো, যাতে করে ওর কথার বাইরে যাতে সে তোমার না যেতে পারে। তো এই ক্লিওপেট্রা সে মোটামুটি সিজারের সাথে তার যে প্রেম ওইটা নিয়ে আমাদের বার্নার্ড শোয়ের উপন্যাস। হ্যাঁ, জুলিয়াসের কাহিনীটা তোমরা জানো যে শেক্সপিয়ারের এখানে কিভাবে জুলিয়াস সিজার শেষ পর্যন্ত মারা যায়। জুলিয়াস সিজারের যে একজন সেনাপতি, হ্যাঁ, তার যে একজন স্টাফ অ্যান্টনি, ও অ্যান্টনির সাথে পরবর্তীতে ক্লিওপেট্রার আবার কি হয়, ক্লিওপেট্রার সাথে প্রেম হয়। হ্যাঁ, ওটা নিয়ে শেক্সপিয়ার আরেকটা নাটক লিখছিল যার নাম অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। হ্যাঁ, আর জন ড্রাইডেনের অল ফর লাভ এটা তোমাদের পড়ানো হয়েছে, সেখানে তোমরা দেখছিলা যে অল ফর লাভ এই নাটকের মধ্যেও আসলে অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেমটা দেখানো হয়, তাই না? যে এইখানে অ্যান্টনি যখন হচ্ছে যে এখানে ক্লিওপেট্রার প্রেমে যখন পড়ে তখন অ্যান্টনি বউ আয়সা কিন্তু সে তোমার গ্রিস থেকে এখানে রোম থেকে আসে, রোম থেকে আয়সা তখন ইজিপ্টে চলে আসে ওরা তখন মানে ওরা ঝাড়ি দেয়, তুমি এখানে সবকিছু ভুলে গেছো, তুমি এত বড় সেনাপতি, তুমি বউ বাচ্চা ফালায় আসে এখানে কি করছো তুমি এখানে আইসা। হ্যাঁ, কিন্তু এরপরও ক্লিওপেট্রার প্রেমে সে এত মজা যায় সে কিন্তু এখান থেকে যায় না এবং অ্যান্টনি ক্লিওপেট্রা দুজনে কিন্তু শেষ দৃশ্যে মারা যায়। এটা তোমাদের পড়ানো হয়েছিল অল ফর লাভ। তাহলে তুমি যখন সিমিলার কোনো কিছু দেখবা তখন এটা একসাথে রিভিশন দেওয়ার ট্রাই করবা, তখন তোমার ব্রেন আগেরটার সাথে সে কোরিলেট করতে পারবে, এইভাবে তুমি তখন আর পেঁচাবা না। তো তুমি চিন্তা করো জুলিয়াস সিজার নিয়ে কি করছিলাম, একটা পড়ছিলাম জুলিয়াস সিজার, এটাও শেক্সপিয়ার লিখছে। অ্যান্টনি ক্লিওপেট্রা এটাও শেক্সপিয়ার লিখছে। অল ফর লাভ এটা লিখছিল জন ড্রাইডেন, আর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখছে বার্নার্ড শো, খুব কাছাকাছি নাম। জর্জ বার্নার্ড শোকে 1925 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়। নোবেল কমিটিকে সে কিন্তু বাঁশ দিতে ছাড়ে না, নোবেল কমিটিকেও সে কিন্তু ভালোই বাঁশ দিয়েছিল। নোবেল কমিটি যখন ওকে নোবেল প্রাইজ দেওয়া হয় ও কিন্তু প্রথম জীবনে ওর নাটকগুলো কিন্তু ছাপাইতে কেউ রাজি হয় না, সে অনেক কষ্ট করছিল, অনেক পেন খাইছিল।
তো নোবেল কমিটিকে সে বললো যে আমি তো এখন বুড়ো হয়ে গেছি, আমি অলরেডি বিখ্যাত, আমার নোবেল প্রাইজ তো দরকার নাই, সব আমাকে চিনে, এটা নিয়ে আমি কি করবো? সে তখন বলছে নোবেল প্রাইজটা হলো এরকম যে একজন নাবিক সমুদ্রের মাঝখানে পড়ে গেছে, নৌ দুর্ঘটনায় পড়ে গেছে। তো সে অনেক কষ্ট করে সাঁতারে সাঁতারে কুলে আসছে। তো কুল তীরে আসার পরে তখন কি একজন তাকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারছে। এইটা হলো নোবেল প্রাইজ। উনি বলে নোবেল প্রাইজ দেওয়া উচিত সেই সকল তরুণ রাইটারদের যাদের তীরে যাওয়া অনেক বাকি আছে। নোবেল কমিটিকে সে বাঁশ দিতে ছাড়ে নাই, তো সবাইকে বাঁশের উপরে রেখে দেখো ওনার চেহারাটা কি কেমন করে রাখছে সে মোটামুটি, হ্যাঁ, মানে সে সমাজের উপরে সে মোটামুটি খুবই বিতৃষ্ণার মধ্যে আছে মনে হচ্ছে, আর্মি ডাক্তার কার মোটামুটি সে ছাড়া নেয়। দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শো। বার্নার্ড শো বলছিল বি অ্যাওয়ার্ড অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স। হ্যাঁ, এই জন্য ফেসবুকে কোথাও তোমরা ফলস কোনো নলেজ যদি দেখো খুব সাবধানে থাকবা, ভেরিফাই করতে হবে, নালে পরে গুজব গুজব থেকে খুবই সাবধানে থাকতে হবে। বানাসা বলছিল গড ইজ অন দ্য সাইড অফ দ্য বিগ ব্যাটালিয়ন্স। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মনদীর মাঝে তিনি বলেছিলেন ঈশ্বর থাকেন ওই ভদ্রবলিতে, এখানে তাকে খুঁজে পাওয়া দায়। বার্নার্ড সিমিলার একটা কথা বলছিলেন, গড সবসময় শক্তিমানের পক্ষে, সবসময় বিগ ব্যাটালিয়ন যারা যারা প্রযুক্তিতে শক্তিশালী, বুদ্ধিতে যারা শক্তিশালী, গড সবসময় তাদের পক্ষে থাকে। বার্নার্ড আরো বলেন ইফ হিস্ট্রি রিপিটস ইটস সেলফ, হিস্ট্রি যদি বারবার যদি এটা ফিরে আসে, অ্যান্ড দ্য আনএক্সপেক্টেড অলওয়েজ হ্যাপেন্স, হাউ ইনক্যাপেবল মাস্ট ম্যান বি অফ লার্নিং ফ্রম ইন এক্সপেরিয়েন্স। যে দেখো হিস্ট্রি রিপিট হচ্ছে, বারবার ফিরে আসে, এরপরেও আনএক্সপেক্টেড ঘটনায় ঘটতেছে, তার মানে মানুষের হিস্ট্রি থেকে শেখার মতো ক্যাপাসিটি মানুষের নাই। তো বাংলাদেশের দিকে তাকাও, দেখো যারা স্বেচ্ছাচারিতা করছে, নিজের মতো করে সবকিছু করার ট্রাই করছে, এদের পতন কি ভয়াবহ পতন হয়েছে। এখান থেকে কিন্তু কেউ শিখতেছে না। আবার এটা তারা কি বোঝা যায়? এটা বোঝা যায় যে মানুষ আসলে এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু লার্ন করতে পারে না, মানুষ ইনক্যাপাবল। তাহলে আমাদের জর্জ বার্নার্ড শোকে আমরা পড়ে ফেললাম। এখন আসো আমরা এখন যাকে পড়ব, বিংশ শতকের অনেক বড় একজন রাইটার, ওনাকে বলা হয় সাইকো অ্যানালাইসিসের ফাউন্ডার। ওনার মধ্যে বইটা যারা পড়ো তারা মোটামুটি সিগমুন্ড ফ্রয়েডের নাম সেখানেও দেখতে পাবা। তো সিগমুন্ড ফ্রয়েডের কিছু বিখ্যাত তত্ত্ব আছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম, মানুষের মন নিয়ে সে একটা কথা বলছে যে মানুষের যে আনকনসিয়াস যে মাইন্ড, মানুষের চিন্তা, অনুভূতি, হ্যাঁ, ইচ্ছার বড় অংশ এটা অবচেতন থাকে। আমরা যদি সচেতন নাও যদি হই, ওই অবচেতন মনে জমে থাকা অভিজ্ঞতা আমাদের আচরণকে আস্তে আস্তে প্রভাবিত করে। ওনার মধ্যে একটা উপন্যাস আছে বৃহন্নলা। তো বৃহন্নলা উপন্যাসের মধ্যে তোমার এক তোমার ব্যক্তি, সে মাস্টার থাকে, মানুষ ওকে খুব ভালো হিসেবেই চিনে। শেষে তখন তার অবদমিত তার যে কামনা বাসনা, এইটার তোমার কি পরিণতি হয়, হ্যাঁ, যে তার মনের মধ্যে অবদমিত যে কামনা ছিল, এটা পরবর্তীতে আসলে আরেকজনের লাইফ নিয়ে নিতেও সে আসলে পিছপা হয় নাই। তো মানুষের মনের মধ্যে অবচেতনে যদি কোনো কিছু অভিজ্ঞতা জমা থাকে, এটা পরবর্তীতে মানুষের আচরণকে প্রভাবিত করতে পারে। এই তত্ত্বটা মূলত সিগমুন্ড ফ্রয়েড দিছিল। মানুষের পার্সোনালিটি কিভাবে বিল্ড আপ হয় এইটা উনি বলছিল, যে পার্সোনালিটির জন্য তিনটা জিনিস, ইট ইগো এবং সুপার ইগো, এই তিনটা জিনিস নিয়ে। এটা হচ্ছে আমাদের জন্মগত যে প্রবৃত্তি, মানে আনন্দ লাগবে, আমাদের প্লেজার লাগবে, হ্যাঁ, আনন্দ চাই, এখনই চাই, হ্যাঁ, প্লেজার। ইগোটা হচ্ছে যেটা বাস্তবতা বুঝে, যেটা আমাদের রিয়েলিটি প্রিন্সিপাল, হ্যাঁ। আর সুপার ইগো হচ্ছে যে অতিমাত্রায় নৈতিকতা, আদর্শ, সঠিক ভুলের যে বিচার। ইগোটা সাধারণত আমাদের এই ইগোটা আমাদেরকে ওই যে ইট এবং সুপার ইগো দুজনের মধ্যে একটু ব্যালেন্স করে রাখে। এই তত্ত্বটাও কিন্তু উনি বলছেন। আরো অনেকগুলো আছে, একটা আছে তোমার, উনি বলছেন ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স তোমরা দেখছিলা যে ইডিপাস রেক্সের মধ্যে কিভাবে তোমার ইডিপাসের সাথে তার মায়ের বিয়ে কিভাবে হয় শেষ দৃশ্যের মধ্যে। তো ছেলে শিশুরা খুব সাবকনসিয়াসলি মায়ের প্রতি সে আকর্ষিত থাকে, বাবার প্রতি ওর একটা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব থাকে, হ্যাঁ, বাবার সাথে ছেলে শিশুদের সম্পর্কে একটু ডিস্টেন্স থাকে, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে উল্টা। এইটা আমাদের সিগমুন্ড ফ্রয়েড বলছিল। আর একটা ছিল ড্রিম নিয়ে ওনার কিছু তত্ত্ব আছে। উনি বলছিল যে স্বপ্ন হচ্ছে অবচেতন মনের জানালা, স্বপ্নকে অ্যানালাইসিস করে মানুষ অবচেতনে এটা পৌঁছানো যাইতে পারে। স্বপ্নের মধ্যে মানুষের লুকানো চিন্তা বা কোনো চিন্তা যদি দমন করে, এই ধরনের চিন্তা স্বপ্নের মধ্যে এটা প্রকাশ পায়। এত সব তত্ত্ব দেওয়ার জন্য সিগমুন্ড ফ্রয়েড সে খুবই বিখ্যাত। অনেক ভিতর কিছু তত্ত্ব তার আছে,
তো তার বইগুলো আমরা যদি একটু দেখি, স্বপ্ন নিয়ে যেহেতু সে কথাবার্তা বলছে, তাহলে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস অনেক বিখ্যাত বই। সাইকোপ্যাথোলজি, সো সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ, যে মানুষের মনের যে এই যে সাইকোলজিক্যাল ইস্যুগুলো, এগুলোর ব্যাখ্যা নিয়ে সিগমুন্ড ফ্রয়েডের সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ। আর স্টাডিজ অন হিস্টেরিয়া, বিংশ শতকের শুরুতে এই যে মানুষের মধ্যে হিস্টেরিয়া কেন হচ্ছে, এই যে মূর্ছা যাওয়া রোগ, এটা কেন হচ্ছে, তখন এটার কোনো ব্যাখ্যা ছিল না। সিগমুন্ড ফ্রয়েড প্রথম এটার একটা ব্যাখ্যা দেন স্টাডিজ অন হিস্টেরিয়া বইয়ের মধ্যে। তো ফ্রয়েড বলেন যে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ এ রয়্যাল রোড টু নলেজ অফ দ্য আনকনসিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ড। যে স্বপ্নটাকে যদি আমরা ইন্টারপ্রেট করতে পারি, এটা হচ্ছে আমাদের নলেজের রয়্যাল রোড। কি নলেজের? আনকনসিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ডের নলেজের। যে স্বপ্ন ইন্টারপ্রেট করে কিন্তু আমরা আমাদের মাইন্ডের আনকনসিয়াস অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে আমরা অ্যানালাইসিস করতে পারি। এবং ওই যে বৃহন্নলা উপন্যাসের মধ্যে যে কথাটা বলছিলাম, যে যে লোকটা বৃহন্নলা তাকে এত রেসপেক্ট করতো, সিগমুন্ড ফ্রয়েড বলে আনএক্সপ্রেসড ইমোশন উইল নেভার ডাই, দে আর বারিড অ্যালাইভ অ্যান্ড উইল কাম ফোর্থ লেটার ইন আগলিয়ার ওয়েস। এই জন্য বলা হয় যে ছোটবেলায় যখন কোনো বাচ্চা এবিউজ হয়, সেক্সুয়াল এবিউজের হিস্ট্রি যখন থাকে, বড় হওয়ার পরে তখন কিন্তু এদের এই আনএক্সপ্রেস ইমোশনটা সামহাও কিন্তু এটা প্রকাশিত হয়ে যায়। এবং আমাদের ছোটবেলায় আমাদের ব্রিঙ্গিং আপ কেমন হয়েছে এটার উপর ডিপেন্ড করে বড় হওয়ার পরে মানুষের পার্সোনালিটি। এই তত্ত্বগুলো মূলত সিগমুন্ড ফ্রয়েডে দেন। এটা হচ্ছে পরীক্ষা আসবে না, তো যারা বিড়ি খাইতে ভয় পায় তাদেরকে নিয়ে সিগমুন্ড ফ্রয়েড বলছিল যে বিড়ি খাইলে তুমি হচ্ছে মারা যাবা, তো এই চিন্তায় বিড়ি খাওয়া তুমি ছেড়ে দিবা, এটা যাতে কোনো না হয় তুমি বিড়ি খাইতে উৎসাহ দিচ্ছে। বলছে মাই বয়, স্মোকিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড চিপেস্ট এনজয়মেন্ট ইন লাইফ, অ্যান্ড ইফ ইউ ডিসাইড ইন অ্যাডভান্স নট টু স্মোক, আই ক্যান অনলি ফিল সরি ফর ইউ। তো যারা আগে ভাগে সিদ্ধান্ত নিচ্ছে যে বিড়ি খাবে না, তাদের জন্য কেউ সরি, পরীক্ষা আসবে না, এমনি বললো আর কি। যাই হোক, তোমরা বিড়ি টিড়ি খাইলে তখন ডাক্তারদের রুগীও বাড়বে। তোমরা যে বিড়ি টিড়ি একদম না খাও, তাহলে ডাক্তাররা রুগী পাবে কোত্থেকে? বিড়ি খাওয়া দরকার আছে। আমরা আসবে একজন পোলিশ ব্রিটিশ নভেলিস্ট। পোলিশ মানে হচ্ছে উনি পোল্যান্ড ওনার জন্ম। সো উনি হচ্ছে পোলিশ ব্রিটিশ নভেলিস্ট। তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অন্যতম গ্রেটেস্ট নভেলিস্ট হিসেবে ভাবা হয়, জোসেফ কনরাড। তো জোসেফ কনরাডের আমরা ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস যেটা হার্ট অফ ডার্কনেস, এটা নিয়েও তোমার হচ্ছে মুভি আছে। হার্ট অফ ডার্কনেস, এইখানে একটা নাবিক মাল্য গল্পটা বলে আর কি। তো এই যে আমাদের নাবিক মাল্য, সে আফ্রিকার কঙ্গো নদী ধরে সে ভিতরে যায়, গিয়ে ইউরোপীয় যে বণিক যারা আফ্রিকাতে ব্যবসা বাণিজ্য করতো ওখানে সে কাজ করতে যায়। তো ওর কাজ ছিল মূলত একটা বিখ্যাত এজেন্ট ছিল মিস্টার কুটস, ছিল তাকে খুঁজে বের করে এবং ফিরিয়ে আনা। তো কঙ্গোতে যখন প্রবেশ করলো, তখন এই যে আমাদের মাল্য সাহেব, যে এখানে স্টোরি টেলার আমাদের, এই মাল্য সাহেব দেখলো যে ইউরোপীয় এই যে উপনিবেশবাদী যারা, এই যে যারা এখানে উপনিবেশ স্থাপন করছে, তাদের বাড়ি হচ্ছে ব্রিটেনে, শাসন করতেছে আফ্রিকাতে বা শাসন করতেছে তোমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ওরা আফ্রিকান মানুষদের সাথে ভয়ঙ্কর রকম শোষণমূলক আচরণ করতেছে। ওরা বলে আমরা সাদা, আমরা সভ্য। সো তোমার আফ্রিকান মানুষজন ওরা অসভ্য, ওরা ওদের কোনো সভ্যতা জানে না, ওদের আসল উদ্দেশ্য হচ্ছে লোভ, এবং এই যে স্বর্ণের প্রতি লোভ এবং হাতের দাঁতের ব্যবসা। দেখো, নিগ্রো শুনলে তোমার মাথার মধ্যে একটা আইডিয়া আসে, নিগ্রো মানে হচ্ছে আনকালচার্ড, হ্যাঁ, এরা খুব বর্বর এরকম একটা জিনিস আছে না? এটা কারা? এটা মূলত এই সাদা চামড়া মানুষজনে এটা পৃথিবীতে এই তোমার রেসিজমটা ওরা ছড়াইছে, যে নিগ্রোরা, কালো চামড়া মানুষজন খুব খারাপ, ওরা খুবই অসভ্য বর্বর, এই জিনিসগুলোর মধ্যে সাদা চামড়ার লোকজনই কি ছড়াইছে এদেরকে শোষণ করার জন্য, এদের সম্পদ তোমার লুট করার জন্য। তো মাল্য যখন এই যে কুর্সের কাছে পৌঁছেছে, কুর্সকে খুঁজে বের করছে, তখন দেখলো যে কুর্স হলো তোমার এমন একটা ক্যারেক্টার যে সে একদম দেবতার মধ্যে দেবতা সাজছে সে, হ্যাঁ, সে খুব অসীম বুদ্ধিমান এবং শক্তিশালী, হ্যাঁ, এবং সে মানুষকে ভয়ঙ্কর রকম শোষণ করতেছে। কিন্তু শেষ পর্যন্ত তোমার এই যে লোভ, ক্ষমতার আশায় মিস্টার কুটস এই যে সবকিছু হারাই ফেলছে, নীতি নৈতিকতা হারাই ফেলছে এখানের মধ্যে, এর জন্য তার একটা নির্মম পরিণতি হয়। মিস্টার কুটস শেষ পর্যন্ত সে অসহায় হয়ে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। মৃত্যু সজ্জায় সে একটা কথা বলে, দ্য হরর, দ্য হরর, হ্যাঁ, এটা খুব বিখ্যাত একটা লাইন। এই যে সারা জীবন যে পাপ কাম করছে, আফ্রিকানদের শোষণ করছে, এর ফলে তাদের মধ্যে শূন্যতা, পাপ, হ্যাঁ, এই যে বর্বরতার প্রতিফলনটা এই লাইনের মধ্যে প্রকাশ পায়। এই সিনেমার মধ্যে এই লাইনটা, এটা মনে রাখবা, দ্য হরর, দ্য হরর, সে মরার সময় এই লাইনটা বলে আর কি।
মৃত্যুসজ্জায়, দাওরর দাওরর, হ্যাঁ। আফ্রিকান মানুষদেরকে সে এইভাবে যে অত্যাচার করলো এদেরকে, এটা নিয়ে আমাদের জোসেফ কনরাডের আরও 3টা উপন্যাস, লর্ড জিম, টাইফুন এবং নস্ট্রোমো। তো জোসেফ কনরাডকে তুমি যে মনে রাখতে পারো, জোসেফ কনরাডের 3টা নোভেলই তোমার কোনো নাবিককে কেন্দ্র করে। তাহলে দেখো, হার্ট অফ ডার্কনেস, এখানে একজন নাবিক যার নাম হচ্ছে মার্লো। তারপরে লর্ড জিম, এখানেও একজন নাবিককে নিয়ে। টাইফুন, এইটাও একজন নাবিককে নিয়ে। তাহলে 3টাই সমুদ্রে নিশ্চয় ঝড় উঠে, টাইফুন উঠে সমুদ্রে। তাইলে লর্ড জিম এবং তোমার হার্ট অফ ডার্কনেস, 3টে তুমি একটা নাবিককে নিয়ে পেয়ে যাচ্ছ। আরেকটা যদি মনে থাকে সেটা হলো নস্ট্রোমো। এই 4টা উপন্যাসের কথা বললাম, তার মধ্যে হার্ট অফ ডার্কনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপর লর্ড জিম এবং টাইফুন। একটা মনে রাখতে চাইলে তোমাকে অবশ্যই হার্ট অফ ডার্কনেস মনে রাখতে হবে, সবচেয়ে বিখ্যাত যেটা হার্ট অফ ডার্কনেস, হ্যাঁ। তারপরে তোমার 2 নম্বরে বলবো আমরা লর্ড জিম, এরপর 3 নম্বর হচ্ছে টাইফুন। আসো, অনেক গল্প উপন্যাস পড়ে ফেলছি, এখন আমরা একজন সোশ্যাল সায়েন্টিস্ট, সোশিওলজিস্টকে আমরা পড়ি, তার নাম এমিল ডুরখেইম। আমরা 9-10-এ সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে পড়ছিলাম যে এমিল ডুরখেইম, হ্যাঁ, সে হচ্ছে তোমার যাকে বলা হয় তোমার সোশিওলজিতে ওর গুরুত্বপূর্ণ অবদান আছে। তাহলে সে একজন ফরাসি ছিল, গুরুত্বপূর্ণ। প্রথমে সে র্যাবাই হতে চাইছিল, র্যাবাই মানে হলো হুজুর, হ্যাঁ, মানে ইহুদি হুজুরকে বলা হয় র্যাবাই। ওই যে ছোট একটা টুপি দিয়েছে মাথার তালুর মধ্যে, ওদের বলে র্যাবাই। প্রথম সে হতে চাইছিল হুজুর, পরবর্তী যে হয়ে গেছে ধর্ম থেকে বাইরে হয়ে, সে হয়ে গেছে অ্যাগনস্টিক, হ্যাঁ। ওই যে মুফতি আব্দুল আল মামুনের মতো, না আব্দুল আল মাসুদের মতো, মানে প্রথম জীবনে সে ইমাম ছিল, পরবর্তী সে নাস্তিক হয়ে গেছে, ওরকম ইমিল ডুরখেম। তো সে প্রথম তোমার হচ্ছে যে একটা ইউনিভার্সিটিতে, ফ্রান্সে, বোর্ড ইউনিভার্সিটিতে সে হচ্ছে প্রফেসর অফ দ্য সায়েন্স অফ এডুকেশন অ্যান্ড সোশিওলজি, হ্যাঁ। তো তাকে বলা হয় তোমার সোশিওলজি ফিল্ডের ফাউন্ডার। মেজর ওয়ার্কের মধ্যে মেজর ওয়ার্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো, সেটা হলো ডিভিশন অফ লেবার এবং সুইসাইড। এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্য ডিভিশন অফ লেবার এবং সুইসাইড। তাহলে একজন সোশ্যাল সায়েন্টিস্ট, হ্যাঁ। আমার মানে হাই স্কুলে যে বই সবচেয়ে পড়তে বিরক্ত লাগতো সেটা হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞান, হ্যাঁ। তো এখানের মধ্যে ছিল সংজ্ঞা, ছিল এরকম, পরিবার কাকে বলে। তো ওইটা মুখস্থ করা লাগতো, পরিবার কাকে বলে, হ্যাঁ। ম্যাক এবারও পেজ বলেছেন পরিবার হচ্ছে ডট ডট ডট, হ্যাঁ। তোমরা মুখস্থ করছিল না এরকম, তো মনে থাকতো না এরকম, এরকম প্রামাণ্য সংখ্যা মনে থাকতো না। তো আমরা কী করতাম, মানে তখন বাধ্য হয়ে তখন ক্রিকেটারদের নাম ইউজ করতাম, হ্যাঁ। ধরো তোমার অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিল রিকি পন্টিং, হ্যাঁ। রিকি পন্টিং ছিল, আর ছিল অ্যাডাম গিলক্রিস্ট, হ্যাঁ। তো তখন আমরা লিখতাম অধ্যাপক অ্যাডাম পন্টিং বলেছেন, অ্যাডাম গিলক্রিস্ট থেকে অ্যাডাম, আর রিকি পন্টিং থেকে পন্টিং, অধ্যাপক অ্যাডাম পন্টিং বলেছেন পরিবার হচ্ছে তোমার এমন একটা সামাজিক ব্যবস্থা, হ্যাঁ। এই ডটের আমরা যেটা লিখে দিতাম, হ্যাঁ। তো তো বুঝতাম না আসলে যে আমাদের স্যাররা আমাদের চেয়ে অনেক, আমাদের স্যাররা এগুলো করে আসছে। স্যাররা বললো যে তোমাদের তো বয়স আমরা কাটে আসছি, অ্যাডাম পন্টিং কোথেকে পাইছো বাড়ি করে দাও। তো এমিল ডুরখেম ঘটনা মনে পড়লো আর কি, মানে কঠিন কঠিন নাম ছিল ওগুলা। সামাজিক বিজ্ঞানের এলো সংজ্ঞা দিতে এরকম, পরিবার কাকে বলে, হ্যাঁ, সমাজ কাকে বলে, হ্যাঁ। প্রথম লাইনে থাকলো মানুষ সামাজিক জীব, এই লাইন দিয়ে শুরু হইতো, হ্যাঁ। যে সমাজে বাস করে না সে হয় পাগল, নলে কি কি লাইন যেগুলো সে ছিল সমাজ বিজ্ঞানের প্রথম লাইন শুরু হইতো মানুষ সামাজিক জীব, এটা শুরু হয়ে যেতাম। তো এ হলে সে সোশ্যাল সায়েন্টিস্ট আর কি, সোশিওলজিস্ট এমিলি ডুরখেম। আসে উইলিয়াম সিডনি পর্টার, যার ফেক আইডি ছিল ও হেনরি। তাহলে ওনার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার, আর ফেক আইডি হচ্ছে ও হেনরি নামে সে লেখালেখি করতো। সে ফেমাস আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তো তার সবচেয়ে বিখ্যাত শর্ট স্টোরি যেটা, সেটা হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এটা সবচেয়ে বিখ্যাত। তো এখানে আমাদের একটা কাপল, নায়কের নাম ছিল ডেলা, সে হলো আমাদের হিরোইন, আর ওর হাজব্যান্ড হচ্ছে জিম। জিম হচ্ছে তার হাজব্যান্ড। তো ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। এটার কাহিনীটা তোমাদের বলছিলাম প্রথম ক্লাসে, আরুনির মধ্যে বলছিলাম, সিচুয়েশনাল আরুনির মধ্যে তোমাদের এটা বলছিলাম, মনে আছে কিনা দেখো। তো ক্রিসমাস আসছে, তো একজন একজন উপহার দিবে না, ওরা তো গরিব, তো ওরা আসলে উপহার কোত্থেকে দিবে। তো আমাদের জিমের ছিল ঘড়ি, আর ডেলার ছিল বড় বড় চুল। তো ডেলা চিন্তা করলো সে তার চুলগুলো বিক্রি করে সে জিমের জন্য ঘড়ির একটা সুন্দর চেন কিনবে। এই ঘড়ির কোনো চেন ছিল না। আর জিম চিন্তা করলো ওর ঘড়িটা বিক্রি করে
সে ডেলার জন্য তোমার চুলের জন্য একটা দামি চিরুনি সে কিনবে। তখন কি হলো, ডেলা তার চুল বিক্রি করে দিল আর জিম তার ঘুড়ি বিক্রি করে দিল। তাহলে একটা কি নিয়তি নির্মম পরিহাস না? এগুলোকে বলা হয় সিচুয়েশনাল আয়রনি। আমরা এটা তোমাদেরকে প্রথম ক্লাস যেটা সেখানের মধ্যে পড়াইছিলাম। হ্যাঁ, এই সে গিফট অফ দ্য ম্যাজাই ও হেনরির। ও হেনরির আরো তোমার হচ্ছে যে এখানে তিনটা তোমরা স্টোরি দেখতে পাচ্ছ, বই দেখতে পাচ্ছ। সিক্সেস অ্যান্ড সেভেন্স, রোডস অফ ডেস্টিনি এবং দ্য 4 মিলিয়ন। 4 ওয়ার্ডটা যদি পাইছি উইলিয়াম ব্লেকের রোমান্টিক একদম শেষ, একটা কল্পনা করা ট্র্যাক রোমান্টিকের একদম শেষে। হ্যাঁ, উইলিয়াম ব্লেকের ছিল দ্য ফোর জোয়াস। সে উইলিয়াম ব্লেক রোমান্টিকের শেষে না, সরি, নিউ ক্লাসিক্যালের শেষে। কেউ কেউ তাকে মনে করে সে হচ্ছে রোমান্টিকের, তাকে সে রোমান্টিকে ফেলাইছে কেউ কেউ তাকে, আবার কেউ কেউ তার নিউ ক্লাসিক্যালের মধ্যে রাখছে। তাহলে ফোর জোয়াস হল উইলিয়াম ব্লেক, আর এখানে তার 4 মিলিয়ন হচ্ছে ও হেনরি। তাহলে ও হেনরি সবচেয়ে বিখ্যাত হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এই গল্পটা সবচেয়ে বিখ্যাত। এটা সব সবার আগে এটা মনে রাখবা। এটা এটা মনে থাকলে তখন বাকিগুলো হচ্ছে যে মনে থাকে। সিক্সেস অ্যান্ড সেভেন্স, রোডস অফ ডেস্টিনি, এটা শর্ট স্টোরি কালেকশন, এবং দ্য 4 মিলিয়ন। তাহলে আমাদের ও হেনরি সাহেব সে 4 মিলিয়ন মূল্যের গিফট নিয়ে কিং এর কাছে যাওয়ার সময় রোডে 6-7 জন লোকের সাথে দেখা হলো। তাহলে ও হেনরি, দ্য 4 মিলিয়ন, গিফট অফ ম্যাজাই, ক্যাবেজেন কিংস, রোডস অফ ডেস্টিনি এবং সিক্সেস অ্যান্ড সেভেন্স। এভাবে তুমি মনে রাখতে পারো। চাইলে তুমি এখানে ফ্ল্যাশ কার্ড বানাইতে পারো। এরকম ফ্ল্যাশ কার্ড বানাইয়া তুমি এরকম পড়তে পারো চাইলে। আমি যদি ফ্ল্যাশ কার্ড বানায় পড়লে তখন তোমার মেমোরি অনেক ভালো থাকে। ধরো আজকে যেহেতু আমি তোমাদের মডার্নাইজ পড়াচ্ছি, তুমি কালকে বসে এখানে যে যত রাইটার পড়াইলাম তুমি এক পাশে লিখবা তার নাম লিখবা, নাম লিখলা তুমি ও হেনরি, এ পাশে লিখলা ও হেনরি। হ্যাঁ, কাগজের উল্টা পাশে তুমি লিখলা দ্য 4 মিলিয়ন, হ্যাঁ, গিফট অফ ম্যাজাই, রোডস অফ ডেস্টিনি, সিক্সেস অ্যান্ড সেভেন্স। তুমি সারাদিন হচ্ছে এই কাগজগুলো উল্টাবা। ধরো আমি এখানে হয়তো 15-20-25 জন রাইটার পড়াইছি, এগুলো উল্টাবা, দেখবা তোমার মেমোরির, তোমার হচ্ছে ভিজুয়াল মেমোরি বিল্ড আপ হবে। তোমার রিকল করার টেন্ডেন্সি হচ্ছে দেখবা যে অনেক বেড়ে যাবে। সেদিন একটা মেয়ে মেসেজ দিল যে আমাদের সন্দীপে তার পোস্টিং হয়েছে, সেখানে সে ছোট একটা চাকরি করতো। তো তার স্বপ্ন ছিল যে সে তোমার নবম গ্রেডের কোনো একটা চাকরিতে ঢুকবে। সে জনপ্রশাসনে সে একটা চাকরিতে ঢুকছে। সে সন্দীপে যে চাকরিটা তার পোস্টিংটা হয়েছে, সে এত বেশি ব্যস্ত ছিল, ওর এখানে কোনো ক্লাস করা পরীক্ষাতে কোনো কিছু সুযোগ ছিল না। ও যেটা করতো, সে আমাদের ক্লাসটা লেকচারটা প্লে করে হেডফোনে শুনতে থাকতো। সে সারাক্ষণ নাকি আমাদের লেকচার শুনতে বারবার, খুব তো মুখস্থের মতো হয়ে গেছে লেকচারগুলো। হ্যাঁ, তো ভালো লাগলো যেটা শুনে যে, তো তোমরা যারা মেয়েরা যারা সাংসারিক অনেক কাজ করতে হয়, মনে রাখবা এটা তোমার হচ্ছে তোমার ড্রিম। তুমি বিসিএস ক্যাডার হতে চাও, নবম গ্রেডের একটা চাকরি করতে চাও, নন ক্যাডার কোনো চাকরি করতে চাও, তাহলে পরিবার সবসময় সাপোর্টিভ হবে নট লাইকলি। তোমাকে তোমার উপায়টা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তুমি প্লে করে তুমি একটা ব্লুটুথ হেডফোন কিনে হেডফোনের মধ্যে শুনতে থাকো, আমার ক্লাসটা শুনতে থাকো। হ্যাঁ, তুই একবার শুনো এর ফলে তোমার রিভিশন হবে না। তোমাকে তোমার ওয়েটা খুঁজে বের করতে হবে। তুমি ব্লেম করে কোনো লাভ হবে না, আমাকে ফ্যামিলি সাপোর্ট করে না, হ্যাঁ সাপোর্টিভ, এরকম ব্লেম করে লাভ হবে না। তুমি নিজের ওয়ে নিজেকে তোমাকে খুঁজে বের করতে হবে। আসলে আমরা এখন পড়বো রুডিয়ার্ড কিপলিং, আমার নিজের খুবই প্রিয় একজন রাইটার। বিশেষ করে জাঙ্গল বুকটা মনে হয় তোমরা অনেকে পড়ছিলা ছোটবেলায়। দ্রুত পঠনের মধ্যে রুডিয়ার্ড কিপলিং এর জাঙ্গল বুকটা অনেক স্কুলে পাঠ্য। তো এই জাঙ্গল বুকের মধ্যে এটা নিয়ে আবার কিছু সিনেমা আছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। তোমরা জানো এটা এটা মোটামুটি তোমাদের অনেকে দেখছে, ডিজনির সিনেমা আছে। তো এখানে তোমার একটা বাঘ আছে, বাঘের নাম হলো শের খান। একটা বাচ্চা, ওর নাম হলো মোগলি। হ্যাঁ, পোলার নাম হচ্ছে বাচ্চা, সে হলো মোগলি। তো মোগলি সে হচ্ছে পথারেয়া, সে জঙ্গলে চলে গেছে। তো ওখানে বাঘ শের খান ওকে পাইছে আর কি। তো শের খান ওই বাঘ সে মোগলিকে নিয়ে সে তোমার গ্রামের ভিতরে ঢুকলো। তো শের খান কথা হলো ওকে খাই ফেলবে, মোগলিকে খাই ফেলবে। কিন্তু শের খানের যে ওয়াইফ, শের খানের যে ওয়াইফ, সে বলে যে না, ও তো ছোট মানুষ, ওকে এরকম তুমি খাইতে পারবে না এখানে। হ্যাঁ, তাহলে এখানে ক্যারেক্টারগুলো কি কি? একটা হলো বাঘ শের খান, যে মুগলিকে গ্রামের মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, তো এবং শের খান চিন্তা করলো মুগলিকে খাই ফেলবে, কিন্তু শের খানের ওয়াইফ ওকে তোমার খাইতে দেয় না। তো এই মুগলিকে যারা খুবই তোমার হচ্ছে যে স্নেহ করে, তার মধ্যে একজন নাম হচ্ছে বালু। বালু হচ্ছে একদম বাল্লুক। হ্যাঁ, বালু, বালু হচ্ছে একজন বাল্লুক। তো বালু তাকে নিয়ম কানুন, আইন শৃঙ্খলা, জঙ্গলের আইনগুলো তাকে শেখায়। এবং আরেকজন ছিল বাগিরা। তো বাগিরা তোমার সে তাকে শক্তি, বুদ্ধি, সাহস এগুলো শেখায় এবং তাকে কিন্তু প্রোডাকশন করে। আর শের খান কিন্তু চাই যে মুগলিকে খাই ফেলবে, মুগলিকে কিন্তু হত্যা করবে। তো যাই হোক, এখানে বালু এবং বাগিরা তোমার আমাদের মুগলি ভাইকে রক্ষা করে, ওরে খাইতে দেয় না। তো মুগলি আস্তে আস্তে বড় হইতে হইতে
সে কিন্তু প্রাণীদের ভাষা শিখে ফেলে, নিয়ম শিখে ফেলে, প্রাণীদের সাথে বন্ধুত্ব সে করে ফেলতে পারে। তো একসময় সে অনেক সাহস হয়ে যায়, তখন সে কিন্তু শেষ পর্যন্ত তোমার ওই যে শের খানকে সে পরাজিত করতে সক্ষম হয়। হ্যাঁ, তো এই যে এখানে এটা কাহিনীটাকে আসলে কি, এখানে শেষ পর্যন্ত সে কিন্তু তোমার গ্রামে জঙ্গল থেকে সে কিন্তু আবার মানব তোমার বসতিতে আসে কিন্তু সে সক্ষম হয়। হ্যাঁ, তার ভাইয়ের মানে তার এলাকায় আসতে সে একসময় সক্ষম হয়। এটা এটা বিষয়বস্তুটা কি আসলে, এটা 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 তার বিষয়বস্তু যেটা, যে মানুষের সঙ্গে জন্তু শুধু লড়াই করবে না, যে চাইলে কিন্তু এদের সাথে সম্পর্ক হইতে পারে, যে চাইলে তোমার জন্তু জানোয়ারের মধ্যে কিন্তু ওদের পরিবার, ওদের আইন আছে, শৃঙ্খলা আছে, স্বাধীনতার পাঠও আছে ওদের মধ্যে। তার মানে জন্তু জানোয়ার মানে খুব ভয়ঙ্কর, বেশিটা এরকম না। হ্যাঁ, ওটা নিয়ে রুডিয়ার্ড কিপলিং এর দ্য জাঙ্গল বুক। কিপলিং এর আরেকটা তোমার হচ্ছে যে নভেল, এটার নাম হচ্ছে কিম। তো এইখানে একটা অনাথ ছেলে, অনাথ মানে ওর আব্বা আম্মা নাই, তার নায়কের নাম হচ্ছে আমাদের কিম বেল ওহারা, আমরা সঙ্গে বলবো কিম। তো নায়কের নাম হচ্ছে আমাদের কিম। তো কিম সে কিন্তু ইংরেজ মানে ব্রিটিশ সে, কিন্তু ভারতে বড় হয়েছে এবং দেখতে চলাফেরায় সে পুরো ভারতীয় ছেলেদের মতো। তো কিম তখন কিন্তু তোমার যে ব্রিটিশ পিরিয়ড চলতেছে, কিম লাহোর শহরে ঘুরে বেড়ায়, দুষ্টামি করে, হ্যাঁ, ইন্ডিয়ান ছেলেদের মতো সে। এরকম হাঁটতে হাঁটতে এক সময় তার সাথে তিব্বত এক লামা, যেমন এখন যে লামা তার নাম কি দালাই লামা, তাহলে এরকম লামা হলে একটা ধর্মীয় একটা উপাধি। তাহলে এই লামার সাথে দেখা হয়। তো লামার সাথে দেখা হয়ে সে একটা পবিত্র নদী খুঁজতে সে বের হয়। তো লামার সাথে সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাত্রার মাঝে এই যে ভারতীয় সমাজ, সংস্কৃতি, এগুলা সে এখানে আস্তে আস্তে এখানের মধ্যে দেখে। পরে কিম জানে যে কিমের আব্বা ছিল আসলে ব্রিটিশ। হ্যাঁ, কিম কিন্তু এটা নিজে জানা না প্রথমে। তো কিমকে এই জন্য ব্রিটিশের হাতে তোমার তুলে দেওয়া হয় এবং ওকে স্কুলে পাঠানো হয়। তো এই যে যেহেতু সে ভারতীয়দের সাথে মিশছে, ভারতীয় সবকিছু সে জানে, তো ওকে তোমার ব্রিটিশ সরকার ওকে গুপ্তচরের কাজে লাগাই দেয় আর কি। দ্য গ্রেট গেম নামক একটা গোপন গুপ্তচর বৃত্তির বৃত্তির কাজে লাগাই দেয়, যেখানে মানে কে কাচ্ছে বড় গুপ্তচর হবে, ব্রিটিশ রাশিয়ানরা তাদের মধ্যে প্রতিযোগিতা চলতেছিল। হ্যাঁ, তো কিম একদিকে ভারতীয় সংস্কৃতি, হ্যাঁ, সবকিছু, অন্যদিকে সে কিন্তু গোপন এজেন্ট। হ্যাঁ, মানে ডুয়েল এজেন্টে খেলতেছে আর কি সে। হ্যাঁ, তো এই দ্বন্দ্বটাই তোমার তার জীবনে তোমার তাকে নানা অভিযানে তাকে নিয়ে যায়। এটি হলো কিম উপন্যাসটার বিষয়বস্তু। হ্যাঁ, এরকম আসলে আমাদের বাস্তব জীবনে এরকম আছে, আমাদের দেশীয় প্রেক্ষাপটে এরকম থাকবা। তুমি হয়তো যাকে বন্ধু বলে বিশ্বাস করো, ভাবতেছে তোমার পক্ষের লোক, তোমার সংস্কৃতির লোক, তোমার মতো করে কথা বলতেছে। হ্যাঁ, বাস্তবতা দেখা যাবে সে অন্য কারো এজেন্ট হইতে পারে এগুলা। পৃথিবীতে তোমার মোসাদ আছে, ইন্ডিয়ান র আছে, আমেরিকান সিআইএ আছে, ওরা কত গোপন এজেন্ট, কত ভাবে কত কিছু নিয়োগ দেয়। হুম? তোমরা এরকম উপন্যাসগুলো যদি পড়ো, তো 3 মাস ক্যারিয়ার্স আছে, এগুলো যদি তোমরা যে কাহিনীগুলো যদি জানো, তোমরা এর কিভাবে তোমার হচ্ছে ধরো এখানে আহ, ইসরায়েলি মোসাদ ওরা কিভাবে ফিলিস্তিন স্বাধীনতাকামী তোমার নেতাদের বশ করার জন্য কিভাবে তোমার এজেন্ট নিয়োগ দেয়। বলা হয়ে থাকে তোমার এই যে ইয়াসির আরাফাত তার ওয়াইফও ছিল একজন মোসাদ এজেন্ট। এরকম সৌদি রাজ পরিবার, দেখা যাচ্ছে সৌদি রাজ পরিবারের মধ্যে মোসাদ এজেন্ট আছে, এজেন্ট হয়ে সে মোসাদ এজেন্টের বিয়ে শাদী করে সে ওখানের মধ্যে আছে। এরকম সে মানে দুর্দশ পৃথিবীর অনেক অনেক কিছু ঘটে থাকে। হ্যাঁ, চোখের দেখা যেটা দেখা যায় সবসময় নিজের পক্ষের মনে হইলো, সবসময় আসলে তোমার পৃথিবীতে অনেক কিছু আছে যেটা তোমার, হ্যাঁ, তোমার বুঝে বাইরে আরো অনেক কিছু হইতে পারে। এই জন্য যাত্রার কথা নাচাটা আসলে ঠিক না। রুডিয়ার্ড কিপলিং 1907 সালে নোবেল প্রাইজ পান। শেক্সপিয়ার নোবেল প্রাইজ পান নাই কেন বলো তো? শেক্সপিয়ার কেন নোবেল প্রাইজ পান নাই? কারণ তখন নোবেল প্রাইজ চালু হয় নাই সেই জন্য। নোবেল প্রাইজ তখনও চালু হয় না, নোবেল প্রাইজ তো 20 শতক থেকে চালু হয়েছে সেই জন্য। না, আমার একটা মনে হইতো আর কি, শেক্সপিয়ারের মতো রাইটার নোবেল প্রাইজ কেন পাইলো না? নোবেল প্রাইজ তখন চালু হয় না সেজন্য পাই নাই। আমরা এখন পড়বো ডব্লিউ বি ইটস। তো ডব্লিউ বি ইটসকে নিয়ে তোমাদের যেটা অনেকে মনে করে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ডব্লিউ বি ইটস অনুবাদ করে দিয়েছে, আসলে না। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি উনি নিজে অনুবাদ করছে, সং অফারিংস নামে উনি নিজে অনুবাদ করছে। মূলত ডব্লিউ বি ইটস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দোস্ত। এই ডব্লিউ বি ইটস রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংস এর ভূমিকা লিখে দিয়েছিল, ইন্ট্রোডাকশন লিখে দিয়েছিল, প্রিফেসটা লিখে দিয়েছিল। হ্যাঁ, সে কিন্তু ওটার অনুবাদক না। হ্যাঁ, যদিও অনেকে ভাবে যে অনুবাদক কিনা, আসলে না। বিশেষ একটা প্রশ্ন আসছিল যে সং অফারিংস অনুবাদক, অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, অপশনের মধ্যে ডব্লিউ বিটস ছিল। তো এই জন্য বাধ্য হয়ে দাঁড়াইতেছে আসলে ডব্লিউ বিটস ওর অনুবাদক উনি ভূমিকা লাগিয়ে দিয়েছিল। ডব্লিউ বিটস তখনও কিন্তু নোবেল প্রাইজ পান নাই, উনিও পরে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে উনি নিজেও পান। তো উনিও একজন বড় একজন কবি। তো আমরা হচ্ছে যে উনি মূলত আইরিশ, ওনার জন্ম হচ্ছে আয়ারল্যান্ডের ডাবলিনে। উনি মূলত আইরিশ যে তোমার মাইথোলজি
এবং আরিশ যে ফোকলোর, এই আরিশ ফোক নিয়ে উনি কাজকর্ম করছে এবং 1923 সালে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উনি সং অফ অরেন্সের ভূমিকা লিখে দেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান 1913 সালে, এবং 10 বছর পরে ডব্লিউ ইটস উনি নিজেই তোমার তো নোবেল প্রাইজ পান। ওখানে ওনার কাব্যের মধ্যে কিন্তু সিম্বলিজম, এলিগরি এগুলো আমরা দেখতে পাবো। তো ফেমাস পোয়েমগুলোর মধ্যে দ্য টাওয়ার, ইস্টার 1916, সেলিং টু বাজেন্টিয়াম, লিডা অ্যান্ড দ্য সোয়ান, দ্য সেকেন্ড কামিং, প্রেয়ার ফর মাই ডটার, দ্য লেক আইল অফ ইনসফ্রি এবং ওয়েন ইউ আর ওল্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে তার ফেমাস পোয়েম। প্রথমবারে মুখস্থ করার চেষ্টা না করে আগে বিষয়বস্তু বুঝতে চেষ্টা করো, কয়েকবার যখন পড়বা তখন তোমার 2-3টা মনে থাকবে, এরপরে বিষয়ে তোমার আরো 2-3টা মনে থাকবে, এইভাবে তুমি আস্তে আস্তে মনে রাখার ট্রাই করতে হবে। তো লেক আইল অফ দ্য ইনিসফ্রি, এটা হচ্ছে কবি নিজেকে বোঝাচ্ছেন যে কবি আসলে শহরের ব্যস্ততা কোলাহলে খুবই ক্লান্ত। উনি একটা অনেক পিচ উনি লং করতেছে, লং করা মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা, এবং সলিটিউড চাচ্ছেন নেচারের মধ্যে, উনি শান্ত নির্জন একটা পরিবেশ চাচ্ছেন। তো ইনিসফ্রি নামক একটা দ্বীপে উনি একটা ছোট্ট কুড়িঘর বানিয়ে থাকবেন, এবং নিচের বাগান থাকবে, সবুজ প্রকৃতি থাকবে, এরকম একটা ওনার চিন্তা। তো এই ইনিসফ্রির যে সকালের শান্তি, দুপুরের আলো, এগুলো কবিকে গভীর প্রশান্তি দেয়। হ্যাঁ, তো তোমার প্রতিটা ছেলের জীবনে, তোমার প্রতিটা ছেলের অন্তরে কিন্তু একটা রাখাল বাস করে। কারণ আমার ধারণা প্রতিটা ছেলে একসময় চিন্তা করে যে অনেক টাকা পয়সা হবে, আর টাকা পয়সা হলে গ্রামে ফিরে যাবে, তারপরে গরু পালবে, গরুর দুধ দেয়, গরুর দুধ খাবে সে। হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা প্রতিটা ছেলের মনে কাজ করে। তা আমার মনে অনেক কাজ করে অনেক সময়, একসময় গ্রামে চলে যাবো, 2টা গরু পালবো, গরুর দুধ দয়ে খাবো। তো যাই হোক, এটা আমি আসলে উপর দিয়ে বললো, আমি আসলে গ্রামে সব চাইতেছি এরকম না। কারণ আমি জানি গ্রামের লাইফ খুবই কঠিন, গ্রামের লাইফ আমার 2-3 দিন পর আমার ভালো লাগে না আর। মানে আমার 2-3 দিন পরে মনে হচ্ছে যেন গ্রামের লাইফ খুবই স্লো, মানুষজন ঘুম থেকে উঠতেছে আস্তে ধীরে, জাগলো, দাঁত মাজতেছে কয়লা দিয়ে, আস্তে আস্তে হাঁটতেছে, নাস্তা খাইছে, দোকানে যাচ্ছে, চা খাইতে বসছে, আড্ডা পিটাচ্ছে, এরকম করতে করতে জোহরক্ত হয়ে গেছে, স্লো। আমার মনে হয় যেন গ্রামে গেলে তোমার লাইফ 0.5x স্পিডে হয়ে যায়, 0.5x। এগুলো করতে করতে জোহরক্ত হয়ে গেছে, মসজিদে গেছে, নামাজ পড়ছে, দুপুরে ভাত খাইছে, আস্তে আস্তে ভাত ঘুম দিছে, হ্যাঁ, বিকেলে আবার দোকানে গেছে, আড্ডা আড্ডা পিটেছে। এখন গ্রামের মানুষের মেইন কাজ হলো শুধুমাত্র আরেকজনের কিস্তা কাহিনী সমালোচনা করা, আরেকজনের ফ্যামিলি নিয়ে, এগুলো গ্রামের মানুষের মেইন বিষয়বস্তু। এই জন্য আমার গ্রাম ভালো লাগে না। গ্রামের মানুষের চিন্তাটা হচ্ছে আরেকজন কি করতেছে, কার মেয়ে কি করতেছে, কার মেয়ে অন্য পড়ে না, কার মেয়ে তোমার হচ্ছে বেলনা বানা চলতেছে, কার পোলা বিড়ি খাইতেছে, সব এগুলো নিয়ে, আরেকজনের কাহিনী নিয়ে। এই জন্য আমার গ্রাম ভালো লাগে না। হ্যাঁ, তো আমরা তো কবিতা স্বার্থে অনেক সময় আমরা বলি যে দেখ তোমাদের কার ভালো লাগলে লাগতে পারে, আমি ভাই আমি গ্রামে 2-3 দিনের জন্য ভালো লাগে আমার, মানে কয়েকদিন থাকতে ভালো লাগে, কিন্তু আমার লং টার্ম থাকতে ভালো লাগে না। তো আমাদের জসিমুদ্দিনের মতো আর কি, সে ছিল সবসময় গ্রামে। জসিমুদ্দিন আজীবনে, সরি আমি উল্টো বলছি, জসিমুদ্দিন আজীবনে ছিল শহরে, কিন্তু নাম হলো তার পল্লী কবি। হইলে ওরকম হইতে হবে, তুমি থাকবা শহরে কিন্তু তুমি গ্রাম নিয়ে কবিতা লিখবা। তা আমাদের কিন্তু ডব্লিউ ব্রিটিশ ভাই উনিও কিন্তু শহরে ছিল, কিন্তু কবিতা লিখছে আবার গ্রাম নিয়ে। হ্যাঁ, তো এরকম এটা আমার ভালো লাগে, আমার যে থাকবো শহরে কিন্তু কবিতা লিখবো গ্রামকে নিয়ে। হ্যাঁ, এটা আবার ভালো আছে না, কি বলো? গ্রাম নিয়ে আসলে ব্লগ বা রিল বানাতে যত যত ভালো লাগে, তোমার বাস্তবে থাকতে অত মজা নেই। আমার অ্যাটলিস্ট ভালো লাগে না, আমার খুবই স্লো মনে হয় লাইফ। আসো সেলিং টু বাজেন্টিয়াম। এই যে বাজেন্টিয়াম বলতে আসলে বাজেন্টাইন, বাজেন্টাইন কোনটা? ওই যে কনস্টান্টিনোপল। হ্যাঁ, কনস্টান্টিনোপল, বা যেটা আজকের ইস্তাম্বুল। হ্যাঁ, যেটা তোমার হচ্ছে যে চিরন্তন শিল্প, জ্ঞান এবং আধ্যাত্মিকতার যে প্রতীক। হ্যাঁ, মানে আমাকে যদি, আমার যদি সেকেন্ড সিটিজেন নেওয়ার যদি আমার সুযোগ থাকতো, বা যদি আমি কখনো নিতে চাই কখনো, আমি তাহলে মানে আমি টার্কির নাগরিক হতে চাইবো। হ্যাঁ, তো আমার ভালো লাগে টার্কি দেশটা। তো প্রবলেম হলো একটাই, যে মানে অর্থনৈতিক ইনস্টেবিলিটি, প্লাস কখন ইসরায়েল ওরে মারা টেরা দেয়। হ্যাঁ, ইসরায়েলের প্রধান শত্রু এখন টার্কি, কখন ওরে মার দেয় ইসরায়েল। তো এইগুলো আসলে একটা খুবই কিন্তু আমার ভালো লাগে টার্কি দেশটা। আর আমি যদি সেকেন্ড কোনো সিটিজেনশিপ যদি নিতে চাইতাম, আমি আমি ডেফিনেটলি কোনো একটা মুসলিম কান্ট্রির আমি হচ্ছে যে সিটিজেন হতে চাইবো। এই জন্য সংখ্যালঘু হয়ে বাস করা খুবই কঠিন, মানে পৃথিবীতে ঝামেলা আছে সংখ্যালঘু হয়ে বাস করা অনেক। টার্কি নাগরিক হতে হলে অনেক ইয়া লাগবে, কঠিন আছে ওইটা। মানে যদি সুযোগ থাকতো আর কি, আমি নিতে, আমার ভালো লাগে টার্কি দেশটা। তো এই যে বাজেন্টিয়াম নিয়ে আমাদের ডব্লিউ ইটসের তার হচ্ছে যে এই কবিতাটা, এখানে কবি একটা বৃদ্ধ মানুষ হিসেবে কথা বলে, কবি বুড়ো হয়ে গেছে। তো বুড়ো হয়ে গেছে যে কবি হচ্ছে তোমার ওনার জীবন হতে তোমার হচ্ছে যে তোমার উনি অনেক কিছু দেখছে। তো উনি মনে করেন যে ওনার দেশ যে আয়ারল্যান্ড, এটা হলো প্রেম ভোগবিলাস, হ্যাঁ, এগুলা সবই তরুণদের জন্য, মানে ওনার নিজের দেশ।
উনি বুড়ো হয়ে গেছে, ওনার জীবন আসলে এগুলার এগুলার এখন কোনো কিছু নাই। তো উনি সিদ্ধান্ত নেন উনি ওই কনস্টান্টিনোপলে যাবেন, বাইজেন্টিয়ামে যাবে, উনি তুরস্কে যাবে। গিয়ে উনি ওইখানের মধ্যে এই এই যে ক্ষণস্থায়ী জীবনের বদলে উনি শিল্পকলার মতো অমর হইতে উনি চান। উনি চান যে মৃত্যুর পরে ওনার আত্মা, হ্যাঁ ওনার আত্মা কি ওনার ধাতব পাখির মতো তোমার হচ্ছে যে রূপ নিবে, রাজদরবার গান গাইবে, যেটা কখনো ওনার আত্মা কখনো বুড়ো হবে না। শিল্পর জগতে উনি হচ্ছে এরকম চলে যেতে যেতে চান। ইস্তাম্বুল শহরের সবচেয়ে বড় যে ইয়াটা তোমার সুবিধাটা, সেটা ইস্তাম্বুলের তোমরা জানো এটা পৃথিবী দুটা পার্টে পড়ছে, এক পার্ট ইউরোপ, একটা পার্ট হচ্ছে তোমার এশিয়াতে। ইউরোপের পার্টের মধ্যে তোমার ইউরোপের যে তোমার ওই পার্টটুকু একরকম সুন্দর, আবার এশিয়ান পার্টগুলো আরেক রকমের সুন্দর। হ্যাঁ, তো টার্কি দেশটা খুবই সুন্দর। তো যাই হোক, মানে যদি এখানে অর্থনৈতিক ঝামেলা, ইনস্টেবিলিটি বা যুদ্ধ যুদ্ধ ভাবনা থাকতো, আমি তখন ট্রাই করতাম। তাহলে আমরা উনি কনস্টান্টিনোপলে যেতে চাইছে সেই কাহিনী নিয়ে হচ্ছে আমাদের সেলিং টু বাইজেন্টিয়াম, ডব্লিউ ইটস। এইবার আমরা একটা কবিতা বলবো, দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং জিনিসটা কি দেখো, এখানের মধ্যে কি বলতেছে কবি? কবি বলতেছে শিওরলি সাম রিভিলেশন ইজ এট হ্যান্ড, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড, দ্য সেকেন্ড কামিং। হ্যাঁ, সেকেন্ড কামিং মানে কি? কবি দেখছে যে বর্তমান সমাজের ভিত্তিগুলো প্রথাগুলো ভেঙে পড়তেছে, এটা বিপর্যয়ের দিকে একটা পৃথিবী এগিয়ে যাচ্ছে। কবি মনে করেন যে একটা সেকেন্ড কামিং, পৃথিবীতে একটা বিপ্লব আসতেছে, নতুন যুগ আসতেছে, যেখানে পৃথিবীর ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন ঘটবে। একটা বিখ্যাত লাইন হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। এই থিংস ফল অ্যাপার্ট নামে চিনিও আসবের একটা উপন্যাস আছে, আমরা এটা পোস্ট মডার্নে গেলে পড়বো। থিংস ফল অ্যাপার্ট, বাংলাও করা হয়েছে, সবকিছু ভেঙে পড়ে। চিনিও আছে বা আফ্রিকান রাইটার, ইস্টার 1916। তো দেখো ডব্লিউ পিটস উনি যেহেতু আয়ারল্যান্ডের, উনি খুবই স্বদেশপ্রেমী, বাস্তবে আইরিশরা কিন্তু ওরা খুবই তোমার ওদের দেশকে অনেক ভালোবাসে এবং ওরা খুব আত্মসচেতন। ইংল্যান্ড কিন্তু আয়ারল্যান্ডকে পছন্দ করে না এবং আয়ারল্যান্ডকে নিয়ে ওরা কটাক্ষ করে। তো কবি উনি যেহেতু আইরিশ, উনি আইরিশ বিদ্রোহীদের প্রতি উনি খুবই সহানুভূতিশীল। তো উনি বলেন এই যে ইংরেজরা আইরিশদেরকে ব্যঙ্গ করতেছে, বিদ্রোহ করতেছে, হ্যাঁ, এটার প্রতি উনি খুবই ওনার মনে খুব কষ্ট এটা নিয়ে। তো উনি মনে করেন যে এই যে ইংরেজরা যে আইরিশদেরকে বঞ্চিত করতেছে, এটার বিরুদ্ধে লড়ে আইরিশ বিদ্রোহীরা একসময় আয়ারল্যান্ডকে আত্মমর্যাদায় তোমার প্রতিষ্ঠিত করবে। এই যে তাদের জয়গান গাইতেছেন ইস্টার 1916 এ কবিতায়। তাহলে ইস্টার 1916-এর মধ্যে ওই মূলত আইরিশ যে বীর তাদের এখানে জয় জয়কার করেন, তাদের অভিবাদন উনি জানান। এই কবিতাটা লিরা অ্যান্ড দ্য সোয়ান, তোমরা যারা হচ্ছে ট্রয় মুভিটা যারা দেখছো, তো ওখানে তোমরা জানো যে এই যে হেলেন অফ ট্রয়কে নিয়ে, এই যে হেলেনকে নিয়ে কি হচ্ছে, হ্যাঁ, আমাদের এই হেলেনকে নিয়ে পুরো একটা সভ্যতায়, মানে পুরো একটা ট্রয়, আমাদের শহরটা কি এটা ধ্বংস হয়ে যায়, তাই না? তো এখন এই হেলেনের জন্ম কি? হেলেন তোমার হচ্ছে এই যে আমরা তোমার পড়ছিলাম যে আমাদের ডক্টর ফস্টাসের এখানে যে সুইট হেলেনকে সে আনছে, সুইট হেলেনকে সে কিস করতে চায়, এত সুন্দর কেন সুইট হেলেন? কারণ সুইট হেলেনের জন্মটাও আর একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেবরাস জিউস, জিউস ছিল দেবতাদের রাজা। তো একবার তোমার লিনা নামক একটা মহিলা তোমার ওই যে সে জলকেলি করতেছিল আর কি পানির মধ্যে। তো এখন জিউসের খুব পছন্দ হয়েছে মহিলাকে। তো জিউস এখন কি করবে, জিউসে তোমার হচ্ছে যে রাজহাঁসের মতো আইসা তোমার ওই পুকুরে নামিয়া তখন ওর সাথে লিডার সাথে ইয়ে করে দিছে। তো ইয়ে করার পরে তো সে একটা দুটো ডিম পারছে, দুটো না চারটা ডিম পারছিল লিডা। ও চারটা ডিমের মধ্যে একটা ডিম থেকে তোমার আমাদের এই যে হেলেনের জন্ম হয়েছে। হ্যাঁ, তো এই যে হেলেনকে নিয়ে এই যে পুরাণের যে কাহিনী, ঐতিহাসিক যে তোমার হচ্ছে যে কাহিনীটা, তো এর মাধ্যমে এই শাস্ত্রে যেটা বুঝাতে চাইছে যে ইতিহাসে এরকম মানে ঘটনা ঘটে, হ্যাঁ, এটা সভ্যতার গতিপথে কি পাল্টা যায়। দেখো এখানের মধ্যে হেলেনকে নিয়ে কিন্তু পুরা ট্রয় যে যুদ্ধ, হ্যাঁ, পুরা ট্রয় নগরীটা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এখানের মধ্যে। এখানে হাসির কিছু নাই, কারণ পৃথিবীর সব ধর্মের মধ্যে তোমার এরকম অনেক মিথ আছে, অনেক কিছু আছে, পৃথিবীর সব ধর্মের মধ্যে আছে। হ্যাঁ, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জুডাইজম, সব ধর্মের মধ্যে অনেক মিথ আছে এরকম, যেটা আমরা পুরাণ বলি। প্রেয়ার ফর মাই ডটার, তো এখানে কবি তার মেয়েকে নিয়ে এসে কি বলতেছে, আই ওয়ার্ড অ্যান্ড প্রেড ফর দিস ইয়াং চাইল্ড অ্যান্ড আওয়ার। তার মেয়েকে নিয়ে সে একটা প্রার্থনা করতেছে, কি বলতেছে, মে শি বি গ্রান্টেড বিউটি অ্যান্ড ইয়েট নট বিউটি টু মেক স্ট্রেঞ্জার্স আই ডিস্ট্রট। স্ট্রেঞ্জারদের আই ডিস্ট্রট করার মতো সৌন্দর্য সে চায় নাই, তার মেয়ের জন্য সে সৌন্দর্য কল্পনা করতেছে। তাইলে এই যে একটা প্রশ্ন ঝড়ের দিনে তার মেয়ের জন্য সে কল্পনা করতেছে তার মেয়ে যাতে রাহুমুক্ত থাকে, তার মেয়ে যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, হ্যাঁ, এবং তার মেয়ে যাতে অপরূপ সুন্দরী হয়, কবি তবে যাতে নিরহংকারী হয়। হ্যাঁ, কবি নিজ অভিজ্ঞতা দেখছে যারা খুবই রূপসী হয়, যারা সুন্দরী, তারা খুব অহংকারী হয়
এবং ওরা সাধারণত অন্য ছেলেদের পাত্তা দিতে চায় না। তবে আমাদের ক্লাসে তোমরা যদি সুন্দরী থাকো, তোমাকে আমি বলি নাই তুমি ভালো, তুমি অহংকার নাই তোমার মধ্যে। যারা পিটুতে পড়ে না, অন্য কোচিংয়ে যারা পড়ে, ওইসব সুন্দরী নারীরা ওরা অহংকারী, ওরা খারাপ অনেক। পিটুয়ে যারা পড়ে ওরা ভালো আর কি। তো কবি মনে করেন ওনার মেয়ে যাতে এরকম হবে না, ওনার মেয়ে এরকম জটিলতাহীন হবে, ওনার মেয়ে সাধারণ একটা জীবন যাপন করবে, এই ধরনের অহংকারী ওনার মেয়ে হবে না। এটা নিয়ে ওনার কন্যার জন্য উনি একটা প্রার্থনা করেন যে তার কন্যা সে সুন্দরী হবে, তবে সে নিরহংকারী হবে, জটিলতাহীন হবে। আ প্রেয়ার ফর মাই ডটার। তার আরো 3টা বই, দ্য টাওয়ার, দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল। তো সোয়ান নিয়ে আমরা লিড অ্যান্ড সোয়ান পেয়ে গেছি, আর একটা বই পেয়ে গেলাম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যান্ড কুল, এবং দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। তাহলে আমরা ডব্লিউ ইটসকে নিয়ে একটু পড়ি, যেহেতু বড় কবি, সে খুবই গুরুত্বপূর্ণ কবি, 3 স্টার মার্ক কবি। তাহলে ডব্লিউ ইটস সে সং অফারিংসের ভূমিকা লিখে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান, এবং আমাদের ইটস ভাই উনি হচ্ছে 10 বছর বড় ভাই, উনি আইরিশ ছিলেন এবং আয়ারল্যান্ডের উনি স্বাধীনতা নিয়ে খুবই সচেতন ছিলেন। তাহলে কি কি পাইলাম? ইস্টার 1916, এটার মধ্যে কিন্তু উনি আইরিশ বিদ্যা জয় জয়কার করে। উনি তুরস্কে চলে যেতে চাইছে, এই যে আয়ারল্যান্ডের এসব এগুলো ভালো লাগে না ওনার। দ্য সেকেন্ড কামিং, এই বর্তমান বিশ্ব ব্যবস্থাতে ভেঙে পড়বে, সেকেন্ড একটা সিস্টেম আসতেছে। লিডা অ্যান্ড দ্য সোয়ান, দেবরাস জিউস কিভাবে তোমার হচ্ছে যে লিডার সাথে ইয়ে করে দেয়, এবং লিডার সেখানে ডিম পাড়ার পরে সেখানে আমাদের এই যে হেলেনের জন্ম হয়, সেখানে নাকি মানে কেন ঘটনা ঘটে যায়, এটা নিয়ে। এটা বাস্তব কি হলো? প্রেয়ার ফর মাই ডটার, ওনার মেয়ের জন্য প্রার্থনা করে তার মেয়ে খুব সুন্দরী হোক, কিন্তু যাতে নিরহংকারী হয়। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, উনি ইনিসফ্রি দ্বীপে চলে যেতে চান, এবং সেখানে যা উনি 2টা গরু পালবে, গরুর দুধ দোয়াই খাবে না, এটা বলে নাই, আমি বানাই বললাম আর কি তোমার। হ্যাঁ, এরকম একটা জিনিস ডাক্তারদের গ্রুপে দেখবা, ধর তুমি ডাক্তার গ্রুপে তুমি টেস্ট করতে পারো, তুমি বলবা যে আমার কাছে 2 লাখ টাকা আছে, তো আমি এখন 2 লাখ টাকা কিভাবে বিনিয়োগ করবো। দেখবা এখানে কেউ না কেউ তোমার বলবে ভাই গ্রামে চলে যান, 2টা গরু পালেন। হ্যাঁ, সিরিয়াসলি বললাম, তুমি ডাক্তারদের কোনো একটা গ্রুপে যাও, তুমি লিখবা আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি এখন এটা দিয়ে কি করবো, এটা একদম সিরিয়াসলি তোমাকে এখানে কয়েকজন এখানে কমেন্ট করবে যে আপনি 2টা গরু কিনেন, গরু কিনা গরু পালেন 2টা। হ্যাঁ, মানে বিনিয়োগে আর কোনো ওয়ে তোমার বলতে হবে না। তো না, ভালো, এটা ভালো, তুমি গরু পাল্লা, গরু দুধ দয়া খাইলা এখানের মধ্যে। সো আর তা আমাদের তাহলে এই যে ডব্লিউ ইটস, এই যে পুরাতনের প্রতি তার যে একটা সে যে গ্রামে চলে যেতে চায়, সে তুরস্কে যেতে চায়। হ্যাঁ, এবং তার এই স্মৃতিচারণ নিয়ে আরেকটা কবিতা মনে রাখতে পারবো, ওয়েন ইউ আর ওল্ড। তো ডব্লিউ ইটসকে আশা করি আমরা এখন তাকে ভুলবো না, মনে রাখতে পারবো, কয়েকটা হলে মনে রাখতে পারবো, অ্যাটলিস্ট দ্য লেক আইল অফ ইনিসফ্রি মনে রাখতে পারবো, ইনিসফ্রি যেতে চাইছে, তারপর তুরস্কে যেতে চাইছে সে, তারপরে সেকেন্ড কামিং, এবং ইস্টার 1916 আরিশ বিদদের ডিড অ্যান্ড দ্য সোয়ান, তারপর হচ্ছে আমাদের আ প্রেয়ার ফর মাই ডটার। আসলে আমরা আরেকজন সায়েন্স ফিকশন রাইটার, এজি ওয়েলস, পুরো নাম হচ্ছে হারবার্ট জর্জ ওয়েলস। তো এজি ওয়েলস, তাহলে আমরা এর আগে সায়েন্স ফিকশন, তবে তুমি চিন্তা করবা কিভাবে সবসময় লিঙ্কেজ খুঁজে বের করবা, চিন্তা করবা আমি এর আগে কাকে বললাম, ক্লাসে শুরুতে একজনকে আমরা পড়ছি, তার নাম হচ্ছে জুলস বার্ন। তা জুলস বার্নের যদি পড়ছো কয়েকটা, এখন আমরা এইচ জি ওয়েলস এর পড়ি, দেখি এইচ জি ওয়েলস এর কে কি আছে। প্রয়োজনে তুমি ওই তোমার লেকচার বুকের মধ্যে এইচ জি ওয়েলস কে তুমি ছোট কাগজে লিখে পড়ার জন্য ওখানে পাশে লাগাই রাখবা, যাতে করে তুমি 2টা কম্পেয়ার করে পড়তে পারো। টাইম মেশিন, প্রত্যেকটা নিয়ে মুভি হয়েছে। এই টাইম মেশিনের এখানে কি হচ্ছে, এটা কাহিনীটা কি, টাইম মেশিনে চলে আমরা অতীত বর্তমানে চলে যেতে পারি, এটা নিয়ে। এটা হলো দ্য ইনভিজিবল ম্যান। তোমরা এটাও মুভি আছে, হলোম্যান একটা মুভি আছে, দেখবা এখানে হলোম্যানকে দেখা যায় না, যখন জামা পরে তখন দেখা যায়। হ্যাঁ, এটা মূলত ইনভিজিবল ম্যান থেকে এই মুভিটা বানানো হয়েছে, হলোম্যান। ইনভিজিবল ম্যান এবং টাইম মেশিন। তাহলে আমরা সায়েন্স ফিকশন পড়ে ফেললাম। এখন আসো আমরা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি একজনকে পড়বো। তোমার ওনাকে সালাম দাও, সবাই আসসালামু আলাইকুম বলো। উনি একজন ফিলোসফার, একজন দার্শনিক, একজন ম্যাথমেটিশিয়ান, তারপরে হচ্ছে যে একজন সাহিত্যিক, সুসাহিত্যিক। হ্যাঁ, মানে কত কিছু একটা মানুষ হইতে পারে, সে ম্যাথমেটিশিয়ান, সে ফিলোসফার, তারপরে সে সাহিত্যিক। হ্যাঁ, কত কিছু যে হইতে পারে একজন মানুষ। এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। সে 1905 সালে, দেখো সে মূলত ম্যাথমেটিশিয়ান এবং দার্শনিক। হ্যাঁ, সায়েন্টিস্টও সে, কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ পাইছে 1950 সালে সে। হ্যাঁ, ভয়ঙ্কর তোমার ট্যালেন্ট ব্যক্তি আর কি। তো দেখি আমাদের বার্ট্রান্ড রাসেল, তার বিখ্যাত বইগুলোর মধ্যে দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি,
যেহেতু সে তোমার হচ্ছে যে আমরা ফিলোসফির গুরু, তাহলে ফিলোসফি নিয়ে হিস্ট্রি, ওয়েস্টার্ন ফিলোসফি এবং থিওরি অফ নলেজ, এই দুটো হচ্ছে তার ফিলোসফির উপরে। আর আরো দুইটা বই, এগুলো ফিলোসফিক্যাল বই। একটা হচ্ছে ম্যারিজ অ্যান্ড মোরালস, একটা প্রপোজড রোডস টু ফ্রিডম। এই বইটা খুবই বিখ্যাত, ম্যারেজ অ্যান্ড মোরালস। এখানে মূলত যে এমন একটা সমস্যা লিখছিল যে পাশ্চাত্যে তোমার ওদের যখন নতুন একটা সামাজিক, আমরা যেটা বিপ্লব বলি, বা সমাজের যে প্রচলিত রীতিনীতি চেঞ্জ হয়ে যাচ্ছে, যে পরিবার, বিবাহ, যৌনতা, এগুলো নিয়ে যে সামাজিক যে পরিবর্তনগুলো, এই জিনিসগুলো তখন একটা ওখানে ভীষণ ভীষণ পরিবর্তন চলতেছিল। তো এই যে বাটন রাসেল, উনি সামাজিক নিয়মে সমালোচনা করেন। উনি বলেন যে এই যে প্রচলিত যে বিবাহ প্রথা, এটা অনেক সময় কৃত্রিম। যে দেখা দুটো মানুষ নিজেকে পছন্দ করে না, কিন্তু সমাজের চাপে ওরা বিয়ে করে ওরা একসাথে বসবাস করতেছে। এবং উনি বলে যে যৌনতা এটা কোনো লজ্জার কোনো বিষয় না, এটা এটা মানুষের স্বাভাবিক একটা চাহিদা, এটা তো এটা থাকবে। এবং সে বলে যে আমাদের সমাজে যে তোমার অনেক সময় বিবাহ প্রথার মাধ্যমে নারীর অধিকার অনেক সময় তোমার হচ্ছে যে খর্ব হইতে পারে। উনি মনে করেন যে নারীর অধিকার, স্বাধীনতা এই যে অত্যন্ত প্রয়োজনীয়। তো ধর্মীয় এবং সামাজিক যে ভণ্ডামি, এটা অনেক সময় মানুষের প্রেম বলো, বিবাহ বলো, এটা পথে বাধা দেয় বলে উনি মনে করতেন। এবং উনি মনে করেন যে মানুষ যদি সৎ থাকে, মানে যদি মুক্ত থাকে, মানে যদি ফ্রিডমে থাকে, এবং সমতা ভিত্তিতে যদি ছেলে মেয়ে সমতা ভিত্তিতে যদি সম্পর্ক গড়ে তোলে, তবে সেটা আসলে অনেক সমাজের জন্য ভালো, এরকম একটা বিশ্বাস উনি করতেন। ম্যারেজ অ্যান্ড মোরাল, এখানের মধ্যে উনি আমাদের প্রচলিত বিবাহ সিস্টেমকে অনেক প্রশ্ন তুলছিল। এটা অনেক বিখ্যাত বই। তাহলে আমরা বাটন রাসেলে কি কি পাইলাম? রাসেলের উপরে আমরা পাইলাম যে আমরা হচ্ছে যে উনি ফিলোসোফার, লজিশিয়ান, ম্যাথমেটিশিয়ান, হ্যাঁ, আবার সাহিত্যিকও ছিল উনি। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, তারপর তোমার থিওরি অফ নলেজ, আরটা তোমার হচ্ছে যে প্রপোজড রুটস অফ ফ্রিডম এবং ম্যারেজ অ্যান্ড মোরালস। হ্যাঁ, রবার্ট ফ্রস্টের, আমরা রবার্ট ফ্রস্টকে যদি না পড়ি একদমই, হ্যাঁ, তাহলে তো খুব বিখ্যাত কবিদের মধ্যে রবার্ট ফ্রস্ট অন্যতম। সো রবার্ট ফ্রস্টের অনেক লাইন আমরা ব্যবহার করি না অনেক অনেক জায়গায়, হয়তো আমরা জানি না এটা রবার্ট ফ্রস্ট লিখছিল। হ্যাঁ, চলো আমরা রবার্ট ফ্রস্টের আমরা খুব উল্লেখযোগ্য আমরা আমরা কি কি বই এবং কি কি আমরা কাব্য আমরা পাই, চলো দেখি আমরা। আচ্ছা, তোমার বাটন রাসেলের, তো আমরা যদি মহিউদ্দিন মোহাম্মদ নামক একজন রাইটার আছে, হ্যাঁ, বিতর্কিত অবশ্যই। সো ওনার অনেক কিছু হচ্ছে যে অনেক মানে পাবলিসিটি টাইপের ইয়ের মধ্যে, হ্যাঁ। গুরু রচনা সমগ্র ওনার একটা বই আছে, ওনার লেখা জগতের মধ্যে অনেক বাটন রাসেলের তত্ত্বগুলো অনেক কিছু এখানের মধ্যে পাবা। সম্ভবত বাটন রাসেল সম্ভবত ওনার খুবই মানে ফিলোসফিক্যাল, আমরা বলি না যা কে কাকে বেশি ফলো করে এরকম। তো আমাদের রবার্ট ফ্রস্ট, উনি একজন আমেরিকান রাইটার। উনি আমেরিকার নিউ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, ওনাকে বলা হয় আমেরিকার শ্রেষ্ঠ কবি, হ্যাঁ। এবং প্রেসিডেন্ট কেনেডি ওনার সঙ্গে বলেছিলেন দ্য গ্রেট আমেরিকান পোয়েট অফ আর টাইম। ওনাকে বলা হয় তো নেচার পোয়েট, রিজনাল পোয়েট, এগুলো বলা হয়। উনি 4বার উনি পুলিশের পুরস্কার লাভ করে, হ্যাঁ, অনেক বড় কবি, বুঝতে পারতেছো। তো রবার্ট ফ্রস্টের আমরা কাব্যগ্রন্থ, 4টা কাব্যগ্রন্থের মধ্যে একটা 3টা মনে রাখতে হবে, নর্থ অফ বোস্টন, মাউন্টেন ইন্টারভেল এবং নিউ হ্যাম্পশায়ার, এই 3টা মাস মনে রাখতে হবে। তো নর্থ অফ বোস্টন, মাউন্টেন ইন্টারভেল এবং দ্য নিউ হ্যাম্পশায়ার, এই 3টা অ্যাটলিস্ট মনে রাখতে হবে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই 3টা। তো এখানে এই নর্থ অফ বোস্টনের মধ্যে এটা কাব্যগ্রন্থ, এর কবিতাগুলো কি কি আছে, কবিতাগুলোর মধ্যে 2টা মাস মনে রাখতে হবে, একটা হলো মেন্ডিং ওয়াল, একটা হলো ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। এই 2টা সবচেয়ে বিখ্যাত। তাহলে মেন্ডিং ওয়াল এবং দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। তো মেন্ডিং ওয়ালের মধ্যে উনি যেটা বলছে, something there is that doesn't love a wall that sends the frozen ground swell under it and spills the under boulders in the sun and makes gaps even two can pass abreast। মানে কি এইসব কথা, মানে আসলে কি এখানের মধ্যে সে বোঝাতে চাইছে আসলে যে তোমার যে প্রতিবেশী, তার সাথে তুমি এমন একটা ফেন্স রাখবা, এমন একটা বাধা রাখবা। আসলে মানুষ কেউ চায় না বাধাটা, কেউ চায় না কেউ, হ্যাঁ। সো আমরা কেউ ওয়ালকে পছন্দ করি না, কিন্তু এরপরে এমন একটা ওয়াল রাখবে, হ্যাঁ, তবে সেখানের মধ্যে গ্যাপ থাকবে, তুমি যে চলাফেরা করতে পারো, কিন্তু তোমার একটা ওয়াল রেখে দিতে হবে। যে তুমি যে প্রতিবেশীর সাথে যদি ওয়াল রাখতে পারো, এবং সে বলছে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, কে যদি প্রতিবেশীর সাথে যদি ওয়াল রাখে, তাইলে ওদের সম্পর্কটা ভালো থাকবে। এটা অবশ্য আমি প্রফেশনাল লাইফে ফলো করতে বলি। একটা ব্যাপার মনে রাখবা, ইউর কলিগ ইজ নট ইউর ফ্রেন্ড।
ইউর কলিগ ইজ নট ইউর ফ্রেন্ড। যারা যারা কলিগকে বন্ধু বানাতে গেছে ওরা প্রত্যেকে প্রচুর মারা খাইছে। কলিগের সাথে তোমার খুব সুসম্পর্ক থাকবে, কিন্তু তোমার একটা ইনভিজিবল ওয়াল থাকবে। তুমি কোথায় প্রেম করো, তুমি কারা পছন্দ করো, তোমার পরিবারে কি, তুমি কি রান্না করছো, তোমার বসে তোমার সম্পর্ক কি, এগুলো কলিগের সাথে তুমি শেয়ার করতে যাবে না। তুমি এগুলো করতে গেলে তুমি একটা ভয়ঙ্কর রকম মারা খাবা। কলিগের সাথে অবশ্যই তোমার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কলিগের সাথে ব্যক্তিগত কোনো কিছু তুমি শেয়ার করবে না। তুমি কোথায় বিনিয়োগ করতেছো, তোমার টাকা পয়সা কেমন আছে, তোমার হচ্ছে যে পারিবারিক ইস্যু চলতেছে কিনা, পারিবারিক কোনো ব্যাপার আছে কিনা, এগুলো কোনো কিছু কলিগের সাথে শেয়ার করবে না। ইউর কলিগ ইজ নট ইউর ফ্রেন্ড। হ্যাঁ, এটা যদি মনে রাখতে পারো কলিগের সাথে সম্পর্ক ভালো থাকবে। আর এই যে শেয়ার করতে গেলা মারা খাবা। তো এখানে আমাদের আমাদের রড ফ্রস্ট ওনার যে মেন্ডিং ওয়াল, এই মেন্ডিং ওয়াল কবিতার মধ্যে উনি মধ্যে বলছে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। আসো এখানের মধ্যে আমরা বলছিলাম দুটো কবিতা, একটা হচ্ছে মেন্ডিং ওয়াল আর একটা হচ্ছে তোমার দ্য ডেট অফ দ্য হায়ার্ড ম্যান। এখানে কি হচ্ছে, এই কবিতার মধ্যে একটা বৃদ্ধ তোমার ছিল, ও বৃদ্ধর নাম ছিল সিলাস। হ্যাঁ, ওর নাম ছিল সিলাস। তো সিলাস সে এক সময় ওয়ারেন নামক এক ভদ্রমহিলার ওর বাসায় কাজ করতো। ভদ্রমহিলা না, সরি, ভদ্র লোকের বাসায় কাজ করতো, ওয়ারেন নামক কৃষকের খামারে কাজ করতো। তো এরপরে সে তোমার হচ্ছে সে দায়িত্বহীন ছিল আর কি। সিলাস একটু মানে কথা তো শুনতো না, দায়িত্বহীন ছিল। পরে ও তোমার হচ্ছে যে ও চলে গেছে। হ্যাঁ, তো ওয়ারেন তো ওর উপরে খুবই আসলে হয়েছে, ওর ফেড আপ ওর উপরে। তো একদিন সিলাস হঠাৎ করে খামারে আসছে। সিলাস যখন খামারে আসছে, তো ওয়ারেন তো কোনো রাখবে না। ওয়ারেন কয় তুমি একবার চলে গেছিলে, আবার কেন আসছো, তুমি তুমি বারবার ভুল করো, তোমাকে আমি রাখবো না এখানের মধ্যে। তো ওয়ারেনের স্ত্রী ছিল মেরি। ওয়ারেনের স্ত্রীর নাম হচ্ছে মেরি। তো মেরি সে বুঝতে পারে যে সিলাস আসলে কাজ করতে আসে নাই, সে বুড়ো হয়ে গেছে, সেটা আশ্রয়ের জন্য আসছে। তো সিলাসকে যখনই বলে যে তুমি যেখানে জন্মগ্রহণ করছো ওটা তোমার বাড়ি, সেখানে যাও। কিন্তু সিলাস বলে তার একটা আশ্রয় দরকার, একটা বাড়ি দরকার তার। তো মেরি তখন তার হাজব্যান্ড ওয়ারেনকে সে বলে যে সে বুড়া মানুষ, তাকে একটু ক্ষমা করে দেয়, সে আশ্রয় যাচ্ছে সে। হ্যাঁ, তো ওয়ারেন বলে যে ও আমাকে অনেক হতাশ করছে, ও বারবার চলে যাচ্ছে। হ্যাঁ, তখন মেরি ওকে বার বুঝায় যে মানুষ ও মৃত্যু ধার প্রান্তে, বুড়ো হয়ে গেছে সে এখন। হ্যাঁ, ওকে একটা আশ্রয় দাও, একটু একটা ঘর দাও। তো শেষে সিলাসকে আশ্রয় দেওয়া হয় এবং সিলাস শান্তভাবে মারা যায়। তো এখানে একটা লাইন আছে, সিলাস কেন আসছে, হোপিং টু ফাইন্ড এ প্লেস টু ডাই ইন পিস। শান্তভাবে মারা যাওয়ার জন্য সে একটা প্লেস এখানে আমাদের কি সে খুঁজতেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে। লাইন হচ্ছে এরকম, হোম ইজ দ্য প্লেস হোয়ার ইউ হ্যাভ টু গো দেয়ার, দে হ্যাভ টু টেক ইউ ইন। হ্যাঁ, তাহলে দেখো যে ঘর বলতে আসলে আমরা কি বুঝি? ঘর বলতে বুঝি যেখানে তোমাকে যাইতে হবে। তাহলে ঘর মানে তুমি যেখানে জন্মগ্রহণ করছো সেটা ঘর না। ঘরে যেটা তোমার আশ্রয়, শেষ পর্যন্ত তোমাকে যেখানে ফিরে যাইতে হয় সেটা হচ্ছে ঘর। দে হ্যাভ টু টেক ইউ ইন। ও তোমাকে কখনোই কি করবে না, বাইর করে দিবে না। সে তোমাকে সবসময় তোমাকে আপন করে নেবে, তোমাকে সে কাছে টেনে নেবে। So, ওটাই তোমার ঘর। জন্ম যেখানে সেটা ঘর এরকম না। এটা হচ্ছে আমাদের দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান, এটার কাহিনী। সিলাস ছিল আমাদের সে হায়ার্ড ম্যান, কিন্তু তখন ওই ওয়ারেনদের বাসায় কাজ করতো, ওখানে তার মৃত্যু হয়। তাহলে আমরা কি দুইটা দুটা কবিতা কোনটা বললাম? আমরা হচ্ছে নর্থ অফ বোস্টনের দুটা কবিতা পড়ে ফেললাম, মেন্ডিং ওয়াল, প্রতিবেশীর লগে তোমাকে ওয়াল বানাইতে হবে, এবং দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান, এই দুটা পড়ে ফেললাম আমরা। হ্যাঁ, এখন আসো আমরা হচ্ছে যে এবার আসি আমরা মাউন্টেন ইন্টারভেল। এখানে দুটা কবিতা, একটা হলো দ্য রোড নট টেকেন, একটা হলো বার্চেস। হ্যাঁ, এই দুটা কবিতা আমরা একটু জানি। কি রোড টেকেনের তোমার যে লাইনটা খুবই বিখ্যাত, এটা হচ্ছে অনেক জায়গায় দেখবা, টু রোডস ডাইভার্স ইন এ ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। সে একটা জায়গায় আসছে, তখন রাস্তার দুই ভাগে ভাগ হয়ে গেছে, সে দুটো ট্রাভেল করতে পারবে না। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড অ্যান্ড লুক ডাউন ওয়ান এজ ফার এজ আই কুড টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ। হ্যাঁ, কি হলো এখানে? এই দুটো কাহিনী নিয়ে বলতেছে এখানের মধ্যে। তাহলে দেখো সে কি শেষ পর্যন্ত কি করছে, সে বলতেছে আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে তোমার লাইফে এরকম অসংখ্য মুহূর্ত আসবে যেখানের মধ্যে তোমাকে দুটো পথের মধ্যে একটা পথ তোমাকে বেছে নিতে হবে। হ্যাঁ, একটা পথ সহজ, সবাই এটা গ্রহণ করতেছে, আর একটা পথ খুব কঠিন, লেস ট্রাভেল বাই। হ্যাঁ, এই যে লেস ট্রাভেল বাই, এইটা গ্রহণ করাটাই তার জীবনে কি করে দিছে, একটা বিগ ডিফারেন্স ক্রিয়েট করে দিছে। যেই পথ কণ্টকাকীর্ণ, যে পথে সে চিনে না ভালো করে, বেশি এখানে জানি, সে চ্যালেঞ্জটা গ্রহণ করছে। তাহলে মানুষের জীবনে এরকম অসংখ্য মুহূর্তে আসে যখন সহজ কোনো একটা ওয়ে, সবাই এটা চিনে এরকম কোনো একটা পথ, আর কঠিন কণ্টকাকীর্ণ একটা পথ, যে পথে আগে কেউ ভ্রমণ করে নাই, এরকম
কেরিয়ার হতে পারে, এরকম জিনিসপত্র সে গেছে। এইটা তার জীবনে অনেক একটা বড় পার্থক্য গড়ে দিচ্ছে, মানে কোনো একটা চ্যালেঞ্জ নেওয়াটা আমরা বলতে পারি। লাইফ এরকম পিভটাল ডিসিশন তোমার অনেক সময় আসবে। তো এখানে রাইটার বলার চেষ্টা করতেছেন, কবি বলতেছেন, যেটা কম পথিক ভ্রমণ করছে ওইটাতে আমি গেছি, এবং এই কম পথিক যেটা ভ্রমণ করলো এটা কঠিন ছিল বটটা, কিন্তু এটা আমার লাইফে ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছে। দ্য রোড নট টেকেন। আর হলো বার্চেস। তো বার্চেসের মধ্যে তোমার এখানে কবি কি বলতেছেন, উনি ছোট হয়ে মানে উনি ওনার যে তারুণ্য, রিফ্লেকশন অন ইয়থ, হ্যাঁ, উনি মনে করেন আবার ছোট হয়ে যাবে। উনি যে বার্সেস মানে গাছের ঢাল, হ্যাঁ, এই ঢালের মধ্যে উনি হচ্ছে যে লাফাবে, হ্যাঁ, উনি আবার ওনার সেই চাইল্ডহুডে ফিরে যেতে চান। তাহলে এই বার্সেস কবিতার মধ্যে উনি খুব সিম্পলিসিটি এবং ওনার যে ছোটবেলা যে ইনোসেন্স ছিল, হ্যাঁ, উনি গাছের ঢাল ধরে লাফালাফি করবে, ওই জীবন উনি ফিরে যেতে চান। এই কাহিনী নিয়ে হচ্ছে বার্চেস কবিতাটা। লাস্ট ওয়ান ছিল নিয়ম প্রসায়ের। তাহলে আমরা তিনটা কাব্যগ্রন্থ, এখন হচ্ছে নিয়ম প্রসায়ের। এই নিয়ম প্রসায়ের গ্রন্থের স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং, এটা হলো সবচেয়ে বিখ্যাত কবিতা। এটা লাইনগুলো আমরা অনেক পড়ছি। দিজ উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই প্রমিস টু কিপ অ্যান্ড মাইস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইস টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, এই লাইনটা অনেকের ফেসবুক বায়োতে বাবা অনেক জায়গায় আমরা ইউজ করতেছি, হয়তো আমরা জানি না এই লাইনটা হচ্ছে কোন কাব্যগ্রন্থ বা কোন কবিতায়। তাহলে এই লাইনটা হচ্ছে যে দ্য নিউ হ্যাম্পশায়ার কাব্যগ্রন্থের স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এই কবিতার শেষ লাইন। মোস্ট কোটেড পোয়েম হলো এটা, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। উইলিয়াম সমারসেট মোমো, উইলিয়াম সমারসেট মোমো ওনার ছোট গল্প, এটা মোটামুটি মানে ওনাকে কিছু রাইটারকে পছন্দ না করে দিতে পারবো না, তার মধ্যে উইলিয়াম সমারসেট মোমো একজন, মানে পছন্দ না করে পারা যাবে না এরকম একজন রাইটার আর কি। ছোট গল্প রাইটার উনি। তাহলে উনি নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। অনেক বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে তোমার কেকস অ্যান্ড অ্যালে এবং অফ হিউম্যান ব্যান্ডেজ, একটা মনে রাখবো, অফ হিউম্যান বন্ডেজ, হ্যাঁ, এটা। আর বিখ্যাত ছোট গল্পের মধ্যে হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসওভার এবং দ্য লাঞ্চন। হ্যাঁ, অ্যান্ট অ্যান্ড গ্রাসওভার এটা ছোটবেলায় দ্রুত পঠনে পড়ে থাকতে পারো তোমরা। জর্জ অ্যান্ড টম দুটা ক্যারেক্টার ছিল এখানের মধ্যে। আরটা বই ছিল দ্য লাঞ্চন। হ্যাঁ, তাহলে অফ হিউম্যান বন্ডেজ এইটা, এবং কেকস অ্যান্ড দ্য এলে। অফ হিউম্যান বন্ডেজ এটা বেশি গুরুত্বপূর্ণ নোবেলের মধ্যে, হ্যাঁ। আর শর্ট স্টোরির মধ্যে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসওভার এবং হচ্ছে দ্য লাঞ্চন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অনেকে মনে হয় তোমরা পড়ছো, অনেকে তোমরা রম্য গল্পের মধ্যে অনেকে পড়ছো। এখানে তোমার এই গল্পের রাইটার, সে তরুণ রাইটার আর কি। সে খুবই তোমার প্রথম যখন মানুষ লেখালেখি শুরু করে, তো তখন কি ফেসবুকে মানে লাভটাপ দিলে মনে করে যে তাকে মনে ভালোবাসে ফেলছে, হ্যাঁ। তো এখন গল্পের তরুণ লেখক, সে গল্প লেখে, তো তো তাকে অনেক মেয়েরা চিঠি টিঠি দেয়, হ্যাঁ, অনেক মেয়েরা আপনাকে অনেক পছন্দ করে, আপনার আপনার লেখা অনেক ভালো লাগে, হ্যাঁ। তো এখন তো সে তো এটা সে মানে তো ও খুব ভালো লাগে আর কি, মেয়েরা ও চিঠি টিঠি লেখে এখানে। তো এখন তরুণ লেখক, সে কয় টাকা বা পায় আর কি, ও বেতন খুব বেশি না, 50,000 টাকা ওর বেতন, হ্যাঁ। তো এখন একজন খুবই তোমার একজন চিঠির মধ্যে একজন তরুণী তারে বলে যে আপনাকে আমি দেখতে চাই, দেখা করতে চাই, চলো না আমরা একটা রেস্টুরেন্টে দেখা করি। তো ওর মনে তো ও ভাবছে যে একটা মেয়ে দেখা করতে চাই মানে তো ভালোবাসে ফেলছে নিশ্চিত তাকে। তো সেও ঠিক আছে, চলো আমরা দেখা করি, হ্যাঁ। তো এখন সে তার রেস্টুরেন্টে আসছে, আসে দেখে যেরকম ইয়া মস্ত বড় তোমার হচ্ছে স্বাস্থ্যবান একজন মহিলা। এখন এটা দেখে তো ওর খুব মন খারাপ হয়ে গেছে, আরে কি চিন্তা করছে, কি হয়েছে, সে তো মনে মনে ক্যাটরিনা কাইফ চিন্তা করে রাখছে, আসে দেখে যে স্বাস্থ্যবান একটা মহিলা, ওর মন খারাপ হয়ে গেছে। তো এখন মহিলা বারবার বলতেছে, আমি তো বেশি কিছু খাই না, আমি তো বেশি কিছু খাই না, শুধু হালকা একটু লাঞ্চ করবো, হ্যাঁ। তো ওই ভাবছে কিছু খাবে না, কয় না আমি লাঞ্চে বেশি কিছু খাই না, একটু স্যামন ফিশ আমি একটু খাই। তো স্যামন ফিশ খাইছে সে। তখন আমি একটু বেশি কিছু খাই না, আমি একটু কেভিয়ার খাই, একটু কেভিয়ার তো বুঝো, কেভিয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি তোমার হচ্ছে যে মাছের ডিম। আমি একটু কেভিয়ার খেতে চাই, আমি বেশি কিছু খাই না, একটু অ্যাসপারাগাস খেতে চাই। আমি তো বেশি কিছু খাই না, একটু আমার এখন খাওয়া চাই, একটু আমার এখন একটা আইসক্রিম খাবো। বেশি কিছু তো খাই না আমি, আমি একটা আমার একটা কফি খাইতে চাই আমি এখন। এও তো পড়ছে বিপদে, কারণ ওর টাকা তো বকেটে বেশি বেতন নাই, মানে যে টাকাটা নিয়ে আসছে পুরোটা তো বিলের মধ্যে চলে যাবে, সে ও সারা মাস সে কেমনে চলবে। তো এটা দেখে ওর আসলে খুব মন মেজাজ খারাপ হয়। তো সে কি করবে, সে আর তোমার হচ্ছে সে কোনো মতে একটু খায়, না আমি আসলে খাবো না, আমি আর খাওয়ার রুচি নাই। এই মহিলা আমি বেশি কিছু খাই না এটা বলতে বলতে সে মোটামুটি সবই খাই ফেলে এখানের মধ্যে। বিশাল একটা তার বিল আসে। তো এখানের মধ্যে ওই মূলত তখন লেখক করে বদয়া দেয় কত। তো অনেক বছর পর যখন দেখে মহিলা, তখন দেখে মহিলা ভীষণ মোটা হয়ে গেছে। তখন সে বলে যে ঈশ্বর তোর বিচার করছে, আমার পকেটটা সে নষ্ট করে দিয়েছিলি, হ্যাঁ।
তো এখানে আসলে দুটা শিক্ষণীয় ব্যাপার আছে ছেলেদের জন্য। যে শিক্ষণীয় সেটা হচ্ছে তোমার এরকম অনলাইনে যদি পরিচয় হয়েছে তোমার সাথে, ধরো ফেসবুক হোয়াটসঅ্যাপে কারোর সাথে প্রেম টেম হয়ে গেছে তোমার সাথে, হ্যাঁ, তুমি প্রথমেই কিছু বেশি করে কল্পনা করে তুমি ধরো ওরা এমন রেস্টুরেন্টে তুমি দাওয়াত দিয়ে দিলা যেটা খুবই দামি দামি খাবার, হ্যাঁ, তুমি প্রথমে এত দামি খাবার দরকার কি, তুমি মামার টং দোকানে বলবা যে আসো আমরা এখানে চাটা খাই, আমরা এখানে মুড়ি চানাচুর ঝালমুড়ি খাই, ঝালমুড়ি দাওয়াত দিতে পারো এখানের মধ্যে। প্রথমে আমি যাওয়া তোমাকে ধরে দিতে পারে এখানে। আর মেয়েদের জন্য শিক্ষণীয় হচ্ছে কোনো ছেলে তোমাকে যদি অফার দেয় রেস্টুরেন্টে যাওয়া, তুমি সবচেয়ে দামি রেস্টুরেন্টে অফার দিবে, তুমি দামি রেস্টুরেন্টে যা চলো, ছেলেটা লজ্জায় তোমাকে ওখানে খাওয়াতে নিয়ে যাবে, তো খাইলা তুমি, প্রেম হইলো না হইলো খাওয়া তো হইলো তোমার অ্যাটলিস্ট। ছেলে মেয়ে দুজনের জন্য এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ, শিক্ষা আছে আর কি এখানে। এটা হচ্ছে দ্য লাঞ্চন, এই ছোট গল্প উইলিয়াম সমারসেট মাওয়ার। আসা আমাদের ইএম ফরস্টার। ইএম ফরস্টারের ওনার উপর বেশি কিছু পড়তে হবে না, পাসেস টু ইন্ডিয়া একটা ভালো করে পড়লে হয়েছে। সে ব্রিটিশ নভেলিস্ট, তো একজন ঔপন্যাসিক, তার বিখ্যাত উপন্যাস ছিল পাসেস টু ইন্ডিয়া। তো এখানে এটা কাহিনীটা দেখো, ক্যারেক্টার ম্যাপটাকে দেখো। তখন তোমার ব্রিটিশ শাসিত ভারত, ওইখানের মধ্যে ইংরেজরা এখানে তো আসতো টাসতো এখানে। তো ডক্টর আজিজ উনি একজন মুসলিম ডক্টর, হ্যাঁ, মিস্টার আজিজ উনি হচ্ছে একজন মুসলিম ডক্টর। আজিজের ফ্রেন্ডগুলোকে দেখো, প্রফেসর গুডবল আজিজের ফ্রেন্ড, ফিল্ডিং উনি হচ্ছে যে সরকারি কলেজের প্রিন্সিপাল, সে আজিজের ফ্রেন্ড, হামিদুল্লাহ সে হচ্ছে লয়ার এবং সে হলো আজিজের রিলেটিভ। এখন এখানে ঘটনা কি করছে দেখো, মিসেস মুর, হ্যাঁ মিসেস মুর, আর তোমার হচ্ছে যে দেখো, আর আমাদের হচ্ছে এখানে তার সাথে সে ঘুরতে কাকে গেছে আমরা দেখি, মিসেস মুর তার পোলারে তোমার হচ্ছে বিয়ে করাবে, তার পোলার নাম হচ্ছে রনি। তো কার লগে বিয়ে করাবে, অ্যাডেলার লগে হচ্ছে বিয়ে করাবে, হ্যাঁ। তার মানে তোমার এখানে আমরা বলতে পারি মিসেস মুর হচ্ছে ভবিষ্যৎ শাশুড়ি, মানে অ্যাডেলার ভবিষ্যৎ শাশুড়ি। রনি হচ্ছে যে কি, রনি হচ্ছে অ্যাডেলার তোমার হবু হাজবেন্ড বলতে পারি আর কি আমরা। তো এই যে অ্যাডেলার, রনি এবং মিসেস মুর এরা আসছে ভারতে ঘুরতে আসছে। তো ঘুরতে আসার মধ্যে আজিজের সাথে বন্ধুত্ব হয়েছে, আজিজ মুসলিম ডক্টর, ওর সাথে খুব বন্ধুত্ব হইলো। তো ও চিন্তা করে চলো আমরা আপনাকে মারাবার গুহায় দেখতে নিয়ে যাব, হ্যাঁ। তখন গুহার ভিতরে অ্যাডেলা হঠাৎ মনে করে যে আজিজ মনে হয় তাকে তার সম্ভ্রমহানি করছে, হ্যাঁ, তাকে অ্যাসল করছে, এরকম একটা জিনিস সে মনে করে এবং সে চিল্লানি দেয়। তো চিল্লানি দেওয়ার পরে তখন হচ্ছে আজিজকে এরা সব সন্দেহ করে আর কি, বলে আজিজ এরকম মানে সম্ভ্রমহানি করছে এরকম একটা বিষয়। পুরো ইংরেজ সমাজ আজিজের বিরুদ্ধে দাঁড়ায়, হুম, ওকে গ্রেফতার করা হয়। কিন্তু আদালতে হামিদুল্লাহ তখন প্রমাণ করে যে আসলে তোমার আজিজের আসলে এদের কোনো উদ্দেশ্য ছিল না, আসলে ওর এরকম সম্ভ্রমহানি করে নাই এখানের মধ্যে। এটা ভুল বুঝতে পারে যে আসলে আজিজের এরকম এদের ইন্টেনশন ছিল না, তো ও মামলা তুলে নেয়। তো কিন্তু এই যে আজিজ যে ভারতীয়, এইটা যে ব্রিটিশরা যে তার বিরুদ্ধে চলে গেল, এটা আসলে বোঝা গেল যে আজিজ বুঝতে পারে যে ব্রিটিশদের সাথে আসলে সত্যিকার বন্ধুত্ব এভাবে আসলে সম্ভব না। সে চিন্তা করে তাহলে ইন্ডিয়াকে স্বাধীন হয়ে যেতে হবে এবং স্বাধীনতার স্বপ্ন দেখে। এটা নিয়ে এই পাসেস টু তোমার ইন্ডিয়া এই উপন্যাসের বিষয়বস্তু, হ্যাঁ। তাহলে আজিজ হচ্ছে এখানে মুসলিম ডক্টর, হামিদুল্লাহ হচ্ছে লয়ার এবং আজিজের রিলেটিভ, অ্যাদাল্লাহ হচ্ছে অ্যাদাল্লার লগে রনির বিয়ে হবে, মিসেস মুর হচ্ছে কি রনির আম্মা, তার মানে মিস মুর হচ্ছে অ্যাদাল্লার হবু শাশুড়ি আর কি। প্রফেসর গুডবল এবং ফিল্ডিং এরা হচ্ছে আজিজের পক্ষে দাঁড়ায়, এরা হলো ওর কলিগ এবং ওর ফ্রেন্ড। ইয়ে কলেজ স্যার, প্রফেসর গুডবল এবং ফিল্ডিং এরা দুজন কলিগ এবং এরা হচ্ছে আজিজের ফ্রেন্ড। তো ইএম ফোর্স্টার এখানে আমাদের পাস্ট ইন্ডিয়াতে একটা কথা বলছে, গড হ্যাজ পুট আস অন আর্থ টু লাভ আওয়ার নেইবার্স এন্ড টু শো ইট, and he is omnipresent even in India to see how we are succeeding, হ্যাঁ। তো আমাদের যদিও আহ, তোমার হচ্ছে যে ফ্রস্ট সে বলছে প্রতিবেশীর সাথে একটা ওয়াল রাখতে হবে, হ্যাঁ, মেন্ডিং ওয়াল। তো এখানে আমাদের ইএম ফর্স্টার বলছে যে গড যে আমাদের পাঠাইছে আমাদের নেইবার প্রতি ভালোবাসা, এটা হচ্ছে আমাদেরকে শো করতে হবে এটা, এবং গড সব জায়গায় আছে, ইন্ডিয়াতেও আছে। তো আমরা কিভাবে আসলে এই কাজটা করতেছি এটা গড আসলে দেখতেছে। জেম জয়েস, জয়েসকে পড়ানোর সময় আমরা জয়েসের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ, অবদানটা কি জয়েসের এখানের মধ্যে, হ্যাঁ। এই যে আমরা এক এক সময় এক এক রকম আমরা লিটারেরি টেকনিক দেখি, আমরা ক্লাস শেষ দিকে চলে আসছি। তো এই লিটারেরি টেকনিকের মধ্যে জেম জয়েসের একটা লিটারেরি টেকনিক আছে, এটা আমরা একটু দেখব। জেম জয়েস মূলত উনি উনি একজন আইরিশ রাইটার, স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের জন্য উনি বিখ্যাত। যেহেতু উনি আইরিশ, তাহলে দেখো ওনার মেজর ওয়ার্কের মধ্যে কি আছে, ডাবলিন শহর নিয়ে ডাবলিনার্স, হ্যাঁ, ইউলিসিস, ওনাকে পরে শেষ করে দিব ভাই, তোমরা কান্নাকাটি করে না, ওনাকে পরে শেষ, হ্যাঁ। তাহলে ডাবলিনার্স এবং ইউলিসিস, কেমন ওনার একটা জেমস জয়েস, ওনার বাড়ি হলো তোমার হচ্ছে যে আয়ারল্যান্ডে, তাহলে ডাবলিনার্স উনি, আর ইউলিসিস লেখছে, ইউলিসিস আগেও বলছিলাম ওনাকে। তো ওনার যে এই যে স্ট্রিম অফ কনসাসনেস এই টেকনিকটা জিনিসটা আসলে কি দেখো,
আগে যেরকম এরকম টেকনিকটা ছিল যে একটা ঘটনার পর একটা ঘটনা ঘটবে, একটা কমপ্লিট হলে আরেকটা ঘটনা ঘটবে, বাস্তব কি এরকম? আমাদের মন তো বিক্ষিপ্ত, হ্যাঁ, আমাদের মন তো বাস্তবে এরকম কোন মানে না, আমাদের মন খুব ক্যাওটিক, হ্যাঁ, একবার এক এক জায়গায় হচ্ছে আমাদের মন চলে যায়, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এই যে আমাদের মন এক 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 জায়গা থেকে এক জায়গায় ফ্লাইট করে, রাইটার নিজে কোনো ঘটনা শেষ করবে একটা শেষের পর একটা শেষ এরকম করবে না, আমাদের মনের মধ্যে যা ঘটতেছে রাইটার এটা সবকিছুই হচ্ছে যে ঠিক ওইভাবে হচ্ছে যে এখানের মধ্যে লিখবে। এই জিনিসটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। হ্যাঁ, ধরো এখানের মধ্যে আমরা ধরো একটা কাহিনী এরকম লিখলো যে তোমার এখন নায়ক নায়িকা ওরা সমুদ্রের ধারে বসছিল, হ্যাঁ, হ্যাঁ সেই দিনটা মনে পড়ছে, সমুদ্রের ধারে বসেছিলাম, রোদ কেমন গরম ছিল তবু বাতাস ঠান্ডা, হ্যাঁ, সে আমার হাত ধরেছিল, মানে নায়িকা বলতেছে আর কি, হ্যাঁ। আমি ভেবেছিলাম এ কি তবে ভালোবাসা, দেখো ভালোবাসার কথা বলতেছে, এরপর ও রান্না করে চলে গেছে, তারপর আবার রান্নাঘরের কাজের কথা মনে পড়লো, কাল কি রান্না করবো, হ্যাঁ, রান্না করার জন্য আলু আছে কিনা, কিন্তু তখন তার চোখের দিকে তাকিয়ে শুধু হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ। দেখো ও আবার এখানে সমুদ্র থেকে রান্না করে চলে আসছে, আবার সমুদ্রে চলে গেছে এই যে দেখো এই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, হ্যাঁ। তো এই প্রেম করার সময় হয়তো জিনিসটা না, প্রেম করার সময় তোমার ছেলেরা ওখানে লাঞ্ছনে গেলে তো ওর মানি ব্যাগের দিকে চলে যাবে মনোযোগটা এই যে মন এই যে এক এক জায়গায় চলে যাচ্ছে এখানে, হ্যাঁ, রান্না করে আলু আছে কিনা এই যে চিন্তা ওদিকে চলে গেছে, এই যে হুম। তো এই চরিত্রের ভাবনা অনুভূতি এগুলো তো একবার একদিকে একদিকে চলে যাচ্ছে, একদম যেভাবে চলতেছে ঠিক এইভাবে সে লিখবে, হ্যাঁ। অসংলগ্ন মনে হইতে পারে, একবার এক জায়গায় যাচ্ছে, এই যে মনের যে স্ট্রিমটা লেখক ঠিক ওইভাবে এটা তুলে ধরবে। তো আমরা এখানে বাস্তব একটা আমরা ইয়ে করবো, আমরা এখানে মিসেস ড্যালাওয়ের একটা ইয়ে দেখবো, মিসেস ড্যালাওয়ের মধ্যে কিন্তু আমরা এই স্ট্রিম অফ কনসাসনেসটা দেখবো। তাহলে এই যে জেমস জয়েস উনি হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস থিওরির জন্য বিখ্যাত, এবং এই থিওরি আরো আরো অ্যাপ্লাই করছে কে, মিসেস ড্যালাওয়ে। আর মডার্ন যত নোবেল তুমি দেখো সব জায়গার মধ্যে স্ট্রিম অফ কনসাসনেস তুমি দেখবা, কারণ এখানের মধ্যে আমাদের এই মনটা যে বিক্ষিপ্ত, হ্যাঁ, এখানে তো একদম প্যারালালি কোনো ঘটনা ঘটতেছে না, বা একদম তো একটা শেষে আরেকটা ঘটবে এরকম তো না, এখানে তো আমাদের মন এক জায়গায় থাকে না তো, না, মন এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে, এটাই স্ট্রিম অফ কনসাসনেস। তো ওনার আমরা হচ্ছে বিখ্যাত নোবেলের মধ্যে কোনটা বললাম, ইউলিসিস এবং ডাবলিনার্স। ইউলিসিস নিয়ে আমরা ইউলিসিস কাহিনী আগেও বলছিলাম, তাই না, ওই যে ট্রয়ের ওরা যখন যাচ্ছিল, হ্যাঁ, ট্রয় নগরী জয় করে ওরা যখন যাচ্ছিল, আগেও এটা এটা বলছিলাম, সেখানে টেনিসনের কবিতা পড়ছিলাম। তো আলফ্রেড টেনিসন এটা আমরা আগে পড়ে ফেলছি, ইউলিসিস নামে উনি কবিতা লিখছিল। ওই যে লোটাস ইটার্স মনে আছে তোমাদের, লোটাস ইটার্স ওই যে তোমার হচ্ছে লোটাস গাছের ফল খায় আলো গেছে যে, ওখানে পড়ছিলাম ইউলিসিস। তাহলে ইউলিসিস নামে আমরা কবিতা পড়ছিলাম টেনিসনের, শেষ ওনাকে পরে শেষ করে দিব। আর জেমস জয়েস লিখছেন নোবেল, তাইলে এটা হলো উপন্যাস আর এটা হচ্ছে টেনিসনের কবিতা। ওকে, তো আমরা ভার্জিনিয়া উলফ আজকে আর পড়বো না, আমরা ভার্জিনিয়া উলফ সহ আমাদের এখানে অল্প কয়েকজন রাইটার আছে, হ্যাঁ, ভার্জিনিয়া উলফ, ডিএস লরেন্স এবং আমাদের হচ্ছে যে আর্নেস্ট হেমিংওয়ে। আরেকজন হচ্ছে আমাদের আজকে আরেকজন আর কয়েকজন রাইটার আছে, সেটা হচ্ছে আমাদের ডিএস লরেন্স আছে আমাদের, তারপর হচ্ছে আমাদের টিএস এলিয়ট, বড় রাইটার, বরিস পাস্তারনাক, অল্প অল্প কিছু রাইটার আছে আমাদের, আমরা নেক্সট ক্লাসে পড়বো এটা, মানে পোস্ট মডার্নের সাথে, পোস্ট মডার্ন ছোট আছে, পোস্ট মডার্নের সাথে এটা আমরা কমপ্লিট করে দেবো একসাথে, হ্যাঁ। আজকে যেহেতু অলরেডি আমাদের 11টা বেজে গেছে, সো আমরা হচ্ছে যে আজকে আর পড়বো না। তো এইখানে তোমার ইংলিশ লিটারেচার নিয়ে তোমাদের জন্য ইনস্ট্রাকশন যেটা থাকবে, জোনাথ হ্যান্ডেস করুন, আমাদের ইনস্ট্রাকশন যেটা থাকবে সেটা হচ্ছে তুমি এখানে কাহিনীটা তুমি জানলা, কাহিনী জানার কারণে তোমার যেটা হবে তখন তোমার মনে রাখতে একটু হলেও তোমার এখানের মধ্যে সুবিধা হবে। তুমি কাহিনীটা একটু জানলা যে কাহিনী এখানে কি বলতেছে, হ্যাঁ, তারপরে তুমি এখানে তুমি চিন্তা করবা সবসময় নিজেকে, দেখো তুমি যদি পড়তে বসে যদি মনে রাখো ওই যে তোমাদের আমি সাইকেল একটা গল্প বলছিলাম, যখন তুমি সাইকেল শিখতে যাও ওস্তাদ বলছে সাইকেলের চাকা দিকে না তাকায় সামনের দিকে তাকাইতে, তুমি তাকাইতে সাইকেলের চাকার দিকে তাকাইতেছো, তারপর তুমি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছ। এখন তুমি যখন পড়তে বসছো তোমার পুরো মনোযোগ হলো এগুলো কি মুখস্থ থাকবে, এগুলো কিভাবে মুখস্থ করব, তাহলে তোমার পুরো চিন্তাটা হচ্ছে মুখস্থর দিকে, পুরো চিন্তা হলো মুখস্থ কিভাবে করব। বাস্তবতা যারা চিন্তা করবে মুখস্থ কেমনে করবো, ওর মুখস্থ হবে না, ওর কোনোদিন মুখস্থ হবে না, ওর মুখস্থ নিয়ে যে চিন্তা করবে। তুমি নর্মালি যেটা তুমি নর্মালি যেটা চিন্তা করো, আমার যারা পরীক্ষার হলে যাওয়ার আগে রেজিস্ট্রেশন নাম্বার ভুল করা নিয়ে চিন্তা করো, সত্যি যদি রেজিস্ট্রেশন নাম্বার সে ভুল করবে। তুমি যদি ভাত রান্না করার সময় যদি চিন্তা করো আমার তো এটা পড়া লাগে যেতে পারে, সত্যি যদি পড়া লাগে যাবে, তুমি যা যা চিন্তা করবা মনোযোগ যেখানে চলে যাবে, আমরা যেটাকে বলি হোয়ার ফোকাস গোস এনার্জি ফ্লোস। তুমি নেগেটিভ নিয়ে চিন্তা করলে নেগেটিভটাই ঘটবে। তুমি চিন্তা করো মুখস্থ কেমন করবে, মুখস্থ কেমন করবে, তো মুখস্থ হবে না তোমার, জাস্ট হবে না মুখস্থ। তুমি চিন্তা করো আমি মুখস্থ করার দরকার নাই, আমি কাহিনীটা পড়তেছি, উনি একজন রাইটার, সে অনেক গুরুত্বপূর্ণ উপন্যাস লিখছে, নোবেল লিখছে, এই নোবেলের কাহিনী হচ্ছে এইটা, এইগুলো এগুলো সে লিখছে, তুমি পড়লা,
রিভিশন দিলে একবার দিয়া তুমি কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন সলভ করলা, ওয়েবসাইটে কোশ্চেন, তোমাদের কাজ হবে কালকে সকালে এটা স্লাইডগুলো পড়ে ফেলা, স্লাইডগুলো তুমি পড়ে ফেললা, রিভিশন হয়ে গেল, বা রেকর্ড দেখে ফেললা আরেকবার, কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলো সলভ করে ফেলা, ওয়েবসাইট হোক বা আমাদের প্রিন্টেড কপি হোক, তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলা, সলভ করার পরে আরেকবার রিভিশন দিয়ে ফেললা, তারপরে তুমি নেক্সট দিন এক্সাম, ডেলি এক্সাম দিয়ে ফেললা। ডেলি এক্সামে তুমি হয়তো 45 কোশ্চেনের মধ্যে তুমি হয়তো 30টা পারছো, 15টা পারো নাই, এগুলো পারো না, সেগুলো আবার তুমি একবার পড়ো, কেন পারো নাই সেগুলো আবার একটু গুগল করো। একটা ওয়েবসাইট বলছে না google.com, খুব দুর্দান্ত ওয়েবসাইট না, তোমরা ট্রাই করছিলে? google.com একটা ওয়েবসাইট আছে, google.com একটা ওয়েবসাইট আছে, ওখানে কোনো কিছু তুমি যখন আটকে যাবা তখন ওখানে সার্চ করবা, ওখানে সার্চ করলে দেখবা যে google.com একটা ওয়েবসাইট আছে, ও অনেক ভালো, ওখানে তুমি ধরো কোনো একটা কাহিনী বুঝতেছো না, তুমি ওখানে সার্চ দেবে ওটা, হ্যাঁ। তো ওইটা পড়তে গেলে তোমার তখন প্যারালালি আর অন্য অনেক কিছুই পড়া হবে, হ্যাঁ। তুমি পড়তে গেছো হয়তো একটা জিনিস পড়তে গেছো, প্যারালালি আরো 2-3টা জিনিস পড়া হয়ে যাবে, এইভাবে কন্টিনিউয়াসলি তুমি গুগল করার কারণে তোমার নলেজ কম্পাউন্ডিং হবে। প্রতিনিয়ত একটু একটু পড়ার কারণে তুমি দেখবা আজকে থেকে 1 বছর 2 বছর পরে তুমি অনেক জ্ঞানী হয়ে যাবা। জ্ঞানী হইতে তোমার মাথার ওজন বেড়ে যাবে, তোমার ওয়েট বেড়ে যাবে, তোমার এখন যদি 70 কেজি থাকে, তোমার জ্ঞানের কারণে আরো 10 কেজি ওয়েট বেড়ে যাবে, 80 কেজি হয়ে যাবে তুমি, হ্যাঁ। মানে জ্ঞানী হয়ে যেতে পারবে তুমি, হ্যাঁ। তো জ্ঞানী হয়ে গেলে তখন তোমার সামাজিক প্রতিপত্তি বেড়ে যাবে, টকশো করবা তুমি, তখন টকশোতে যাবা, মানুষকে উপদেশ দিবা, মেয়েরা তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তোমার লাইফ অনেক গুরুত্বপূর্ণ চেঞ্জ আসবে, ক্যাডার হয়ে যাবা এভাবে। এই জন্য মুখস্থ নিয়ে চিন্তা না করে আনন্দ নিয়ে পড়ো, মুখস্থটা মাথা থেকে ফালাই দাও, তোমার আগে যারা এগুলো পড়ছিল ওরা, ওদেরও মনে থাকবে, তোমার ইনশাল্লাহ মনে থাকবে, তো সবকিছু মনে থাকবে না, তুমি কিছু জিনিস ভুলে যাবা, হ্যাঁ। আমি এই ক্লাসটা আমি কতবার নিচ্ছি, এই ক্লাসটা আমি তোমার হচ্ছে যে আমি যদি সেই 42 থেকে 41 থেকে যদি ধরি আমি, তাহলে একটা বিসিএস এ আমাদের এখানে 3-4টা করে ব্যাচ থাকে, হ্যাঁ। তাহলে একটা ক্লাসে যদি আমি এক ব্যাচে যদি 2-3 বার করে যদি নেই, তাহলে এই ক্লাসটা আমি ধরো 15বার নিচ্ছি, 15বার নিচ্ছি, ধরো 15 থেকে 20বার নিচ্ছি, আমারও তো এখন অনেক কিছু আমি মুখস্থ থাকবে না আমার, 15বারে বেশি হবে, কারণ রিভিশন টিভিশন ধরে আমি এই একই ক্লাসে আমি হয়তো 20বারও হইতে পারে নিচ্ছি। আমি এই ক্লাসটা 20বার নেওয়ার পরও আমি কনফিডেন্টলি বলতে পারবো না আমার সবই মুখস্থ আছে, আমি এটা কনফিডেন্টলি বলতে পারবো না, আমার অনেক কিছু ভুলে গেছে এখানের মধ্যে। ক্লাস নেওয়ার আগে আমাকে একটু দেখতে হয় কাহিনীটা কি আছে। তাহলে তুমি এই বিষয়টাকে নর্মালি তুমি হচ্ছে যে মেনে নাও। এখন তুমি যে মনে করো আরফিন ভাই মুখস্থ কেন পারতেছে, আর ভাই আমি ক্লাস নিতে নিতে মুখস্থ হয়েছে, আমি এটা পড়াতে পড়াতে আমার কাহিনী মুখস্থর মতো হয়ে গেছে, হ্যাঁ। এই জন্য আমি না দেখে কাহিনীটা পারি। তুমি এখন এইভাবে কাহিনী মুখস্থ করার দরকার নাই, তুমি পড়বে আনন্দ নিয়ে, এবং তুমি হচ্ছে যে জাস্ট তোমার পরীক্ষার জন্য ওই অতটুকু তো মনে থাকলে হয়েছে তোমার, ঠিক আছে। পুরো কাহিনী তোমার মুখস্থ করতে হবে না, জাস্ট এখানে বোঝার জন্য আমরা কাহিনীটা এখানে দিয়েছিলাম। তো ভালো থাকো সবাই তাহলে, আল্লাহ হাফেজ। আমরা একটা ক্লাস আছে, ডাক্তারদের সাথে একটা ক্লাস আছে, তো সেই জন্য চলে যেতে হচ্ছে আর। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে দেখা হবে পরে ক্লাসে, ভালো থাকো সবাই।